Hello. Hello. হ্যাঁ তারেক, ফরহাদ, ভালো আছো সবাই? আজকে আমাদের বিষয় হচ্ছে ইরিগেশন সলিউশন অ্যান্ড ইটস ইকুয়েশন। সবাই ভালো আছো না? মেরিজকে দেখতে পাচ্ছি, শাকিলা ফাতেমা, টিকি লিখে তাও, কিয়া, আবাস, কি নাম লিখছে, মোহাম্মদ এহসান, এহসান দেখতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম এহসান, জান্নাত মাসুমা, শামসুল নাহার। শুরু করি, অল্প একটু পড়ি আজকে, নেক্সট দিন আবার পড়বো। আজকে আজকে যদি আমার ক্লাস ছিল না, আজকে তারেক তো বললো আমাকে হঠাৎ করে যে একটা ক্লাস নেওয়ার জন্য, আর গত সপ্তাহে একটা ক্লাস নেই আমি। আমাদের একজন স্যারকে করা হয়েছে, খুন করা হয়েছে, তার কারণে আমরা ওই প্রোগ্রামটা, ওই দিনের টোটাল প্রোগ্রামটা আমরা বাতিল করেছিলাম শ্রদ্ধাজনিত কারণে। সেটার আজকে আমি ক্লাস নিচ্ছি, ইরিগেশন সলিউশন। আচ্ছা, ইরিগেশনটা কি? যদি বলি, আমি বাংলায় বলি যে ধৌতকরণ। আমরা ধুতে হবে, বিভিন্ন ময়লা থাকতে পারে, সেটাকে বের করতে হবে পানি দিয়া, এটাই ধৌতকরণ, তাই না? সেটা আমরা যদি বলি এনি ফ্লুইড ইউজ টু রিন্স অ্যান অর্গান অর বডি ক্যাভিটি, যে কোনো বডি ক্যাভিটিকে আমরা ক্লিন করতে হবে, পানি দিয়া হোক, কোনো কেমিক্যাল দ্বারা হোক, সেটাকে বলছি আমরা ইরিগেশন। তাহলে ডেফিনেশন দাঁড়াবে হচ্ছে, irrigation is defined as to wash out a body cavity or wound with water or a medicated fluid. It's a whole irrigation in our body. But আমরা এখানে লাগাতে পারি, irrigation is defined as to wash out a body cavity, that is root canal. woundটা বাদ দিব, root canal একটা wound with water or medicated fluid. আমরা ওয়াটার রাখলাম, মেডিকেটেড ফ্লুইডও রাখছি, কারণ দুটাই ইরিগেশনের পার্ট। ঠিক আছে? আচ্ছা, ইরিগেশনের প্রয়োজনীয়তা কি? ইরিগেশন ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট। কিসের পার্ট? আমরা রুট ক্যানেলকে বিভিন্ন ধাপে ফেলি, তাহলে অ্যাক্সেস ক্যাভিটি প্রিপারেশন, বায়োমেকানিক্যাল প্রিপারেশন, তারপরে হচ্ছে অবজুরেশন, এগুলো আমরা সবাই জানি। এই যে বায়োমেকানিক্যাল প্রিপারেশনটা আছে, বায়োমেকানিক্যাল প্রিপারেশনকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ক্লিনিং পারপাস, একটা হচ্ছে শেপিং পারপাস। দুটো মিলে হচ্ছে বায়োমেকানিক্যাল প্রিপারেশন। দুটাতেই কিন্তু লিকুইডের প্রয়োজন হয়, দুটোই লিকুইড দ্বারা হয়। শেপিংটা ওর লিকুইড রিলেটেড, লিকুইড লাগে শেপিং এর জন্য, এবং ইরিগেশনে তো মাস্ট, ক্লিনিং এর জন্য তো ইরিগেশন, বিভিন্ন ধরনের আমরা ইরিগেশন সলিউশন ইউজ করছি। Of the root canal treatment because it assists us in, A হচ্ছে নাম্বার 1
রিমুভিং মাইক্রোবস অ্যান্ড ডেব্রিস। আমরা জানি এগুলা, জানা কথা একটু একটু জানা কথা বলি, তারপরে ডিপে যাব। কনফিগারিং দ্য সিস্টেম so that it can be obturated to eliminate dead space। এবং ইরিগেশনের মাধ্যমে আমরা একটা স্পেস তৈরি করছি, যে স্পেস আছে সেটাই আমি কনফিগারেট করছি, এবং ইরিগেশনের মাধ্যমে আমি ডেড স্পেসটাকে বের করে ওই জায়গাতে আমি অবটিউরেটিং ম্যাটেরিয়াল যাওয়ার রাস্তা করে দিচ্ছি। তো সেইটাই কথায় বলা হচ্ছে কনফিগারিং দ্য সিস্টেম so that it can be obturated to eliminate dead space। ঠিক আছে, আমরা ডেড স্পেসকে দূর করব কিভাবে? অবটিউরেট করে, কোনো ধরনের ক্যানেলের মধ্যে কোনো স্পেস থাকবে না। ওকে, ঠিক আছে। রুট ক্যানেলের যতটা পার্ট আছে, যতটা ধারা আছে, যতটা স্টেপ আছে, তার মধ্যে সবচেয়ে নেগলেক্টেড পার্ট হচ্ছে ইরিগেশন। আমরা এটা করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমরা রিমিং ফাইলিং করতে মজা পাই, আমরা অবটুরেশন করতে মজা পাই, আমরা অ্যাক্সেস ক্যাভিটি প্রিপারেশন করতে মজা পাই, বাট আমরা ইরিগেশন করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। কিন্তু এটা হচ্ছে যদি তিনটা ইম্পর্টেন্ট পার্ট ধরা হয় তাহলে ইরিগেশন একটা। ঠিক আছে, আচ্ছা। One of the most neglected phase of endodontic treatment is the removal of minute fragments of organic debris and dentinal shavings। তাহলে আমাকে এই যে মাইনিউট ফ্র্যাগমেন্ট, ডেন্টিনাল চিপস, ডেব্রিজ, এটাকে বের করে আনতে হবে। আমি করছি, থেকে যাচ্ছে, অনেক কিছুই তৈরি হচ্ছে, ভিতরে লস হচ্ছে, অনেক প্রবলেম তৈরি করছি, এটাকে আমাকে বের করতে হবে। এটি হচ্ছে আমার মেইন অবজেক্টিভ। One of the most neglected phase of endodontic treatment is the removal of minute fragment of organic debris and dentinal shavings। ডেন্টিন দ্বারা আমরা ডেন্টিনের যে শেড করেছি একটা ফাইল দ্বারা বা একটা রিমার দ্বারা বা রোটারি ফাইল দ্বারা, সেটার কারণে যে ডেব্রিস জমছে সেটাকে অবশ্যই আমাকে বের করতে হবে। শেভিংস ফ্রম দ্য রুট ক্যানেল। ঠিক আছে, it is an axiomatic principles of সার্জারি দ্যাট বিফোর এ উন্ড ইজ রেডি ফর কেমোথেরাপি। যে কোনো একটা সার্জারি যদি করি আমরা, সেটা বডির যে কোনো পার্ট, সেটাও কিন্তু আমাকে ইরিগেশন করতে হয়, ওয়াশ করতে হবে। এটা একটা কেমোথেরাপি দেওয়ার আগের একটা পার্ট হচ্ছে ইরিগেশন। ঠিক আছে, সেম অ্যাজ অল নেক্রোটিক ম্যাটেরিয়াল অ্যান্ড ডেব্রিজ মাস্ট বি রিমুভড। মেনি ডেন্টিস্ট হ্যাভ failed to appreciate the importance of these basic rule of surgery and have relied principally on drug therapy rather than on thorough cleansing and irrigation। আমরা অনেক ডেন্টিস্ট আগে দেখে আসছি, এখনো আছে, দেখা গেল ইরিগেশন করছি না। আমরা ইরিগেশনের পারপাসটা দূর করার জন্য যদি মনে করি ব্যথা হবে, তাহলে আমরা একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেই, একটা এনএসআইডি দিয়ে দেই, অথবা আমরা ইন্ট্রাকেনাল মেডিকেমেন্টের উপরে বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাই, ইরিগেশন করি না। এখানে সেটাই বলা আছে, অনেক ডেন্টিস্ট আমরা তাই করছি, আমরা ড্রাগের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, আমরা ইরিগেশন করছি না। রুট ক্যানেলের ইরিগেশন যে কতটা জরুরি সেটাই বলা হচ্ছে, হ্যাভ এ ফেল টু অ্যাপ্রিসিয়েট, আমরা অ্যাপ্রিসিয়েট করছি না সেটাকে, দ্য ইম্পর্টেন্স অফ দিস বেসিক রুল অফ সার্জারি। যদি একটা রুট ক্যানেলকে সার্জারি ধরি, অবশ্যই একটা সার্জারি, অ্যান্ড হ্যাভ রিলাইড, এটাকে নির্ভর হতে পারছি না আমরা প্রিন্সিপালি অন ড্রাগ থেরাপি, আমরা চলে যাচ্ছি ড্রাগের উপরে রাদার দেন অন থরো ক্লিনজিং অ্যান্ড ইরিগেশন। তাহলে আমরা কি করছি? ড্রাগ ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। একটা দেখা গেল রুট ক্যানেল করেছি, সিল করেছি, ব্যথা হচ্ছে না, ব্যথা হইলে একটা এনএসআইডি দিলাম, একটা অ্যান্টিবায়োটিক দিলাম, ঠিক 1 মাস 2 মাস চলে গেল, ব্যথাও চলে গেল, এরপরে শুরু হলো তার প্রবলেম। তো পেশেন্টও বুঝলো না, আর আমি মানে এনজয় করছি, আমার রুট ক্যানেল তো পারফেক্ট হয়ে গিয়েছে। আমি একটু পরে কথা বলি। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে আমাদের যে গতানুগতিক ধারা থেকে আমরা বের হয়ে আসার জন্য ইরিগেশনটা জরুরি কতটা, সেটা অনেক সময় দেখা যায় বলা হয় যে ইরিগেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান রিমিং ফাইলিং। রিমিং ফাইলিং কম করো, কিন্তু ইরিগেশন বেশি করতে হবে।
ঠিক আছে, হোয়াট ইজ দ্য কি রুল অফ অ্যান্ড দ্য রেশনেল ফর দ্য ইউজ অফ ইন্ট্রাকেনাল ইরিগেশন। এই যে ইন্ট্রাকেনাল ইরিগেশন করছি এটার কি রুলটা কি এবং এর রেশনেলটা কি। The key role of root canal irrigant is to clean the canal during the enlarging and shaping process. আমি রিমিং ফাইলিং করছি, রটারি ইনস্ট্রুমেন্ট ইউজ করছি, সেটা দ্বারাও আমার এনলার্জ হবে না, কারণ যেটা বের হবে সেটা আবার থেকে যাবে, থেকে গিয়ে ব্লক করে দিবে, ব্লক হলে তার এনলার্জ হচ্ছে না। তাহলে এনলার্জের প্রসেসটা হচ্ছে মাস্ট বি ইরিগেশন। Specially, the objective of the cleaning and shaping process are to remove the vital or necrotic dentinal pulp tissue and to neutralize or eliminate bacteria and their associated metabolic byproduct. এগুলা কমন জিনিস, এগুলাকে বের করতে হবে। Although the shaping of the root canal has been enhanced with advances in technology, এখন আমাদের এই যে শেপিং প্রসেস আর অনেক টেকনোলজি আসছে, দ্য অ্যাকচুয়াল ক্লিনিং অফ দ্য রুট ক্যানাল স্টিল রিলাইজ হেভিলি অন দ্য অ্যাডজাংটিভ ইউজ অফ chemical rinses and swab to achieve these goals because of the anatomic complexity and irregularities of the tooth. তাহলে দাঁতের যে অ্যাপিকাল, মিডিল অ্যান্ড করোনাল পোরশন যেটাই থাকুক, অ্যাপিকাল পোরশনের যে কমপ্লেক্সিটি অ্যান্ড ইরেগুলারিটিস, সেটাকে আমার দখলে আনার জন্য ইরিগেশন আমাকে করতেই হবে, বারবার করতে হবে, প্রতিটা স্টেপে স্টেপে করতে হবে, প্রতিটা ইনস্ট্রুমেন্টেশন আগে করতে হবে। সেই সিস্টেমটা নিয়ে আমরা আজকে কথা বলছি। In this response, the use of irrigant possesses multiple characteristics. একটা ইরিগেশন করার প্রয়োজনীয়তা বা চরিত্রগতভাবে কি তার গুণ থাকতে হবে ইরিগেশন সলিউশনে। These dissolves attributes and প্রথম কথা হচ্ছে তার ডিসলভিং ক্যাপাসিটি থাকতে হবে। টিস্যু ডিসলভিং attributes and bacteriostatic or bactericidal capabilities is warranted at all time. যে কোনো সময় আমি ইউজ করি না কেন তার তিনটা গুণ থাকতেই হবে। ওয়ান ইজ ডিসলভিং ক্যাপাসিটি, দ্বিতীয় হচ্ছে ব্যাকটেরিওসাইডাল হতে পারে, ব্যাকটেরিওস্ট্যাটিক হতে পারে। আগে কিন্তু আমরা ব্যাকটেরিওসিডালকে রেখেছি, ব্যাকটেরিওস্ট্যাটিকটা পরে, কারণ ব্যাকটেরিওসিডালটা আমাদের জন্য বহু মানে আলোচিত বা প্রয়োজনীয়। তারপরে বলা হচ্ছে রিনজিং অ্যাওয়ে ডেব্রিস ক্রিয়েটেড ডিউরিং ক্লিনিং অ্যান্ড শেপিং। আমি ক্লিনিং শেপিং করছি, আমি ফ্লাশ করছি, বের হয়ে আসছে না, বের হওয়ার যে একটা টেন্ডেন্সি সেটাও তার মধ্যে থাকতে হবে। এই ইরিগেশন সলিউশনের মধ্যে তাহার থাকতে হবে লুব্রিকেটিং ক্যাপাসিটি ফর ইনস্ট্রুমেন্টের জন্য লুব্রিকেটিং অ্যাকশনটাও তার থাকতে হবে। ডিমিনারালাইজেশন অ্যান্ড রিমুভিং দ্য স্মেয়ার লেয়ার, কমন কথা লো সারফেস টেনশন। যদি সে লো সারফেস হয় তাহলে সব জায়গায় খানাখন্দ থেকে শুরু করে সব জায়গায় সে যেতে পারবে। লো টক্সিসিটি লেভেল, যেন আমি এপিকাল ফোরামেন দিয়ে অনেক সময় অনেকের আমরা বের হয়, আমাদের এখনো বের হতে পারে, তাহলে যেন সে লো টক্সিসিটি হতে পারে কিন্তু সেটা যেন লো হয়। আর বলা হচ্ছে অবশ্যই তার রিডিউস সারফেস টেনশন হতে হবে, দিস ইজ সারফাক্টেন্ট থাকতে হবে তার, হ্যাঁ, যেন ছড়াতে পারে চারিদিকে। এটা হচ্ছে তার মেইন কথা, ঠিক আছে। আচ্ছা, আমাদের ইরিগেশন সলিউশন আমরা এককভাবে কোনোটাই ইউজ করি না, এখন কম্বিনেশন ইউজ করছি আমরা। এখন পৃথিবীটার সব কিছুতেই চলছে কম্বিনেশন। আমি কিছুদিন আগে অ্যান্টিবায়োটিকের কথা বলেছি, সেখানেও আমাদের কম্বিনেশন থেরাপি চলছে। কম্বিনেশন মিনস synergistic effect. Both two drugs are always combined each other and its activity is increased. And একটা ড্রাগ আরেকটা ড্রাগের টক্সিসিটি কমায় ফেলায়, সেম এজ এইখানেও তাই। ইরিগেশন যদি আমরা দুইটা ড্রাগ দ্বারা করি, সেটা আমরা অনেকেই করে আমরা জানি, সেটা বলবো আমি, বিশেষ করে জুনিয়রদের জন্য। তো একটা ড্রাগ আরেকটা ড্রাগের কি করছে, তার সাইড ইফেক্ট কন্ট্রোল করছে, টক্সিসিটি কমায় ফেলছে এবং অ্যাক্টিভিটিটাকে ইনক্রিজ করছে। এই যে সাইনার্জিস্টিক ইফেক্ট, এটা হচ্ছে আমাদের খুব প্রয়োজন ফর
irrigation solution. No one solution as yet possesses all of the properties of an ideal irrigant, but it is important to emphasize that the use of natural solutions, that is water, saline or local anesthetics solution for the irrigation process serves no useful পারপোজ। এটা দিয়ে আমাদের খুব একটা লাভজনক কিছু আমরা করতে পারি না, যদি এটা ক্লাসিফিকেশনের মধ্যে আছে, বাট এটা এখন আর আমরা ধর্তব্যের মধ্যে আনি না, এগুলো আমাদের ডিসকার্ড করে দিছে, এগুলো আমরা মাথায় আনি না যে এগুলো একটা এই যে তিনটা ন্যাচারাল সলিউশন কোন ইরিগেশন সলিউশন কিনা। সার্ভস নো ইউজফুল পারপোজ ইন দ্য রুট ক্যানাল সিস্টেম। তাহলে ফাংশনস কি দাঁড়ালো আগে একটু পড়েছি, সেটা যদি আমি রিটেনে বা আমার স্টুডেন্ট যারা আছে তাদের জন্য এই ফাংশনস লিখতে হবে এইভাবে, ফ্লাশেস আউট দ্য রুট ক্যানাল ডেব্রিজ, এক নাম্বার কথা, এবং ডিসলভিং ক্যাপাসিটি বলেছি আমরা, has antimicrobial property, is a bactericidal and bacteriostatic activity তার থাকতে হবে, penetrates the inaccessible areas, অবশ্যই তাকে inaccessible যেখানে ইনস্ট্রুমেন্ট যেতে পারছে না তাহার মধ্যে তাহাকে যেতে হবে, তাহলে তার কি হতে হবে, লো সারফেস টেনশন, দ্যাট ইজ সারফাক্টেন্ট হতে হবে, penetrate the inaccessible areas of the canal like accessory canal, lateral canal, apical, any space, কাল ডিসেক্ট, ইট ইজ এ কানাগুলি যেটাকে বলি, একটা ঘুরায় যদি আবার এই জায়গায় আসে, একটা মেইন ক্যানেল থেকে বের হয়ে আবার মেইন ক্যানেলেই জয়েন করলো, তাহাকে বলছি আমরা কাল ডেসাক, CAL, কাল DEDSAC, কাল ডেসাক ইজ এ কানাগুলি, যে গলির কোনো ইয়ে নাই, শুরু থেকে শেষ একই জায়গায়, ইজ এ কানাগুলি। অথবা ফিন্স, ফিন্সটা হচ্ছে মাছের আশের মতো একটা স্পেস হতে, মাছের আশ না, মাছের যে উপরে একটা ইয়ে থাকে না ইয়ের মতো, এটা হচ্ছে ফিন, এই ফিনটার মতো যদি স্পেস থাকে সেটাকে আমাকে বের করতে হবে। আচ্ছা, অ্যাক্ট এজ এ লুব্রিকেটিং ডিউরিং ইনস্ট্রুমেন্টেশন, আমার ইনস্ট্রুমেন্টকে সে পিচ্ছিল করছে, ইনস্ট্রুমেন্টকেও গরম হতে বাধা দিচ্ছে এবং সেপারেশন প্রিভেন্ট করছে। ইরিগেশন সলিউশন রিমুভস দ্য ইন্ট্রাক্যানাল মেডিকেমেন্ট ইন দ্য সাবসিকুয়েন্ট ভিজিট, আমরা যদি মাল্টি ভিজিটে ট্রিটমেন্ট করি তখন আমাদেরকে কি করতে হয়, বের করতে হবে তোমার ইন্ট্রাক্যানাল মেডিকেমেন্ট, সে যেটাই হোক সেটাকে বের করার জন্য কি করতে হবে, মাস্ট ইরিগেশন সলিউশন ইউজ করতে। যতই আমি ইনস্ট্রুমেন্ট ইউজ করে বের করি না কেন, কিছুটা থেকে যাবে, কিছু না অনেকটাই থেকে যাবে, সেটাকে বের করতে হবে কি দিয়া, ইরিগেশন সলিউশন দিয়া। হ্যাজ এ ব্লিচিং ইফেক্ট, প্রত্যেকটা ইরিগেশন সলিউশনের কিছু না কিছু ব্লিচিং ইফেক্ট আছে, তার মধ্যে যেগুলো আছে সেগুলো আমরা জানি, এগুলো পরেই বলবো। ইরিগেন্ট উইথ লুব্রিকেটিং এজেন্ট ফার্দার ইনক্রিজিং দ্য এফিসিয়েন্সি। ইরিগেশন সলিউশন এবং লুব্রিকেটিং এজেন্ট, দ্যাট ইজ সোডিয়াম হাইপোক্লোরাইড প্লাস ইডিটি একসাথে মিশ্রণ যেটা পাওয়া যায় বাজারে, সেটা অনেকগুলাই আছে, সেগুলো আমরা জানবো পড়বো, এবং সেই কম্বিনেশন কাজটা এফিসিয়েন্সি তার বাড়ায় দিচ্ছে, সাইনার্জিস্টিক ইফেক্ট হচ্ছে, একটু আগে বলেছি। The use of irrigating solution in combination with canal instrumentation loosen debris, pulp tissue and microorganisms from the irregular dentine wall so that they can be removed from the canal, তাই না, আমরা ইজিলি তাকে বের করতে পারছি। ইরিগেশন ইজ, আচ্ছা তাহলে অবজেক্টিভ কি দাঁড়ালো, অবজেক্টিভ যদি রিটেনে আসে এখানে এমসিকিউ, যে আমি যে এখন অবজেক্টিভ পড়বো সেটা কিন্তু এমএসএও একটা এমসিকিউ আসতে পারে, আর আমাদের বিডিএস কোর্সে আসতে পারে সেই এমসিকিউ। কিভাবে আসছে দেখো, অবজেক্টিভ অফ ইরিগেশন সলিউশন খুব শর্ট করে লেখা আছে, কেমিক্যালস অ্যান্ড মেকানিক্যাল ফাংশন অফ অবজেক্টিভ। তাহলে কি আছে, ফ্লাশিং শর্ট করে লেখা, লুব্রিকেশন নাম্বার 2, ডিসলিউশন নাম্বার 3, স্মেয়ার লেয়ার রিমুভাল। তাহলে এই চারটা হচ্ছে কেমিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ফাংশন হচ্ছে চারটা, নাম্বার 1 ফ্লাশিং, নাম্বার লুব্রিকেশন, নাম্বার 3 ডিসলিউশন, নাম্বার 4 স্মেয়ার লেয়ার রিমুভাল, আর বায়োলজিক্যাল ফাংশন হচ্ছে মেইনলি একটাই, অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি। তাহলে এখানে চারটা, নিচে একটা পাঁচটা দিয়ে আমরা ইজিলি এমসিকিউ বানাতে পারি, সেটা এমএস এর জন্য, ডিপ্লোমার জন্য, বা আমাদের পোস্ট গ্রাজুয়েশনের জন্য, আমাদের গ্রাজুয়েশনের জন্য আমরা সেকেন্ড ইয়ারেও দিতে পারি, ফাইনাল প্রফিও দিতে পারি। বলা হচ্ছে ফ্লাশিং, lubrication, dissolution, smear layer removal, আর biological function is number 1, only one, that is antimicrobial effect. এই পাঁচটা মুখস্থ রাখিবে, এইটাই হচ্ছে মেইন ফাংশন, মেইন অবজেক্টিভ, একদম সংক্ষেপে বলা। ওকে,
তারপরে যে আমরা এন্ডোডন্টিক সাকসেস ডিপেন্ডস অন trait of biomechanical preparation, pulse space, sterilization by irrigation, and three-dimensional obturation. Complete disinfection of the pulp space cannot be achieved with instrumentation. আমরা শুধুমাত্র ইনস্ট্রুমেন্টেশন দ্বারা আমরা এই অ্যাচিভ করতে পারবো না এই সাকসেসটাকে। স্পেস ক্যান নট বি অ্যাচিভড উইথ ইনস্ট্রুমেন্টেশন technique alone. The use of adjunctive তার সাথে যুক্ত করতে হবে 8 slide endodontic irrigants in achieving this goal is essential. The purpose of this tissue issue overcome by different root canal irrigant and their clinical application. তার মানে কি বলছে, আমরা ইরিগেশন সলিউশন ইউজ করছি ওভারকাম করার জন্য, শুধু এককভাবে ইনস্ট্রুমেন্টেশন দ্বারা কাজ হবে না। Mechanical debridement of the root canal system is done with the use of either hand instrument or rotary nickel titanium, which helps in removal of vital and necrotic remnants of pulp tissue, microorganisms and microbial toxin. হ্যাঁ, মেকানিক্যাল একটা ইনস্ট্রুমেন্টের দ্বারা কতগুলো বের করা যেতেও পারে, যদি পারি হইতেও পারে, কিন্তু যদি কোনো কারণে অ্যাপিকাল পোর্শনের স্পেস থাকে সেখানে তো সম্ভব না। এর পরের কথাটা এখানে আমরা বলেছি, the root canal system has been found to very complex with anastomosis. অ্যানাস্টোমোসিস আছে, একটা দুইটা ক্যানেল যদি থাকে, একটা ক্যানেলের সাথে আরেকটা ক্যানেলের অ্যানাস্টোমোসিস হতে পারে, সেখানে কি ইনস্ট্রুমেন্ট যাবে? সম্ভব না। সেখানে কি করতে হবে, আমাদের এই ইরিগেশন সলিউশন দ্বারা তাকে ক্লিন করতে হবে। The root canal system has been to be very complex with anastomosis, that is called dissect, একটু আগে বলেছি, and deltas which are difficult if not impossible to clean completely. সেটাকে আমরা completely clean করতে পারবো না। This region may accumulate necrotic tissue, microorganisms and their byproducts, এবং সেই স্পেসের মধ্যে আমাদের মাইক্রোঅর্গানিজম অবশ্যই বসবাস করবে, সেটাকে বের করে আনা যাবে না ইনস্ট্রুমেন্টেশনের মাধ্যমে। মাইক্রোঅর্গানিজমস and their byproducts resulting in persistent পেরিরেডিকুলার ইনফ্লামেশন, এবং এটা যদি থেকে যায় আর আমি সিল করে দেই, তাতে কি হবে, পেরিএপিকাল ইনফ্লামেশন দেখা দিবে। Therefore, root canal irrigation by using various chemical agents is an essential part of debridement, as it allows for cleaning more than what might be achieved by root canal instrumentation alone. Root canal instrumentation alone এর চেয়ে আমাদেরকে এককভাবে সাথে ইরিগেশন সলিউশন আগে, দেন রুট ক্যানাল ইনস্ট্রুমেন্ট করে আমি এই ইয়েটাকে দূর করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যাই এন্ডোডন্টিক মাইক্রোবায়োলজি। এন্ডোডন্টিক মাইক্রোবায়োলজি আমাদের কিভাবে থাকছে, একটা রুট ক্যানেল কমপ্লিট করলাম, আমি রুট ক্যানেল কমপ্লিট করেছি, ইরিগেশন সলিউশন ইউজ করেছি, সব করেছি, তারপরে 1 মাস পরে দেখা গেল অ্যাবসেস হয়ে গেছে। কেন? আমার ইরিগেশন সলিউশনের দ্বারা আমি মাইক্রো অর্গানিজমকে দূর করতে পারি নাই, সেই কারণে আমার এই কন্ডিশনটা আছে, যেটা প্রতিনিয়ত হচ্ছে, সবার হচ্ছে। তাহলে এন্ডোডন্টিক মাইক্রোবায়োলজি উইথ রিলেশন অফ ইরিগেশন সলিউশন, কিভাবে একটা ইরিগেশন সলিউশন একটা মাইক্রো অর্গানিজম দূর করতে পারে, একটা অ্যাক্ট করতে পারে, এটা আমরা একটু এখানে হাইলাইট করছি। The importance of the oral microorganisms causing infection of pulp and periapical lesion formation. আমরা জানি oral microorganism দ্বারা আমাদের এই পেরিএপিক্যাল লিশন হচ্ছে, বিশেষ করে ক্যানেলের মাইক্রোঅর্গানিজম অথবা পেরিএপিক্যাল টিস্যুর মাইক্রোঅর্গানিজম। The microflora of untreated tooth with necrotic pulps is found to be mixed, comprising of gram-positive and gram-negative organisms with a predominance of anaerobic bacteria. আমাদের যে ক্যানেলের মধ্যে যে মাইক্রোঅর্গানিজম আছে সেগুলোর বলা হচ্ছে মেইনলি আছে গ্রাম পজিটিভ, কিছু আছে গ্রাম নেগেটিভ, অ্যানারোবিক ব্যাকটেরিয়া, এগুলো আমরা জানি। The microorganisms which are found in endodontic treatment failure primarily comprises of 1 or 2 species, mostly gram-positive bacteria with Enterococcus fecalis. Enterococcus fecalis সেটা আমরা জানি। Enterococcus fecalis এর কারণে এটা হচ্ছে গ্রাম পজিটিভ অবলিগেট অ্যানারোবস,
যার জন্য এই secondary chances of infection and which failure the primary RCT, then secondary RCT প্রয়োজন হয় এই একটা কারণে। কি কারণ? এন্টেরোকক্কাস ফিকালিসকে দূর করতে পারি না, আমরা চাইলেই কিন্তু দূর করতে পারি কিভাবে? ইরিগেশনের মাধ্যমে। একদম ট্রু সত্য এটা, যে ইরিগেশনের মাধ্যমে আমরা এন্টেরোকক্কাস ফিকালিস, ক্যান্ডিডা আলবিকেন্সকে ইজিলি দূর করতে পারি। একটু পড়ি আমরা। টু স্পেসিস মোস্টলি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া উইথ এন্টেরোকক্কাস ফিকালিস দ্য মোস্ট প্রিভ্যালেন্ট অর্গানিজম, ব্যাপকভাবে থাকে, কিন্তু এন্টেরোকক্কাস ফিকালিস প্রথম দিকে না, এটা ওই ইনফেকশন চান্স যখন হয় তখন তার এন্ট্রেন্স বেশি হয়। প্রিভেন্ট অর্গানিজম এবং ফাঙ্গাস থাকে একটা, সেটা হচ্ছে ক্যান্ডিডা আলবিকেন্স, ক্যান অলসো বি ফাউন্ড এট এ সিগনিফিক্যান্স হায়ার রেট দেন হোয়াট ইজ সিন ইন প্রাইমারি ইনফেকশন। আমরা প্রাইমারি ইনফেকশন কি দিয়ে হয়েছিল? হয়তোবা স্ট্রেপ্টোকক্কাস দিয়ে হয়েছিল, অথবা পেপটোস্ট্রেপ্টোকক্কাস দিয়ে হয়েছিল। ওইগুলো তখন সাবসাইড হয়ে তখন কি হয়? এই দুইটা মাইক্রো অর্গানিজম বেড়ে যায়, তখন এইটার দ্বারাই নেক্রোসিস হচ্ছে। এই জন্য আমরা ইরিগেশনের মাধ্যমে বিশেষ করে এই দুই মাইক্রো অর্গানিজমকে ইজিলি দূর করতে পারি। কোন দুইটা? ক্যান্ডিডা আলবিকেন্স এন্ড এন্টেরোকক্কাস ফিকালিস। এটাও একটা এমসিকিউ কোশ্চেন হতে পারে যে কোনো ডিসিপ্লিনে। ওকে, মাইক্রোঅর্গানিজমস আর অ্যাসোসিয়েটেড উইথ অল পালপাল প্যাথোসিস। আমরা জানি মাইক্রোঅর্গানিজম দ্বারা পালপাল প্যাথোসিস হচ্ছে দ্যাট রেজাল্ট ইন পেরিএপিকাল চেঞ্জেস, এবং তাহার মাধ্যমেই পেরিএপিকাল চেঞ্জ হতে পারে যদি কোনো কারণে ওটা থেকে যায়, যদি আমরা সেটাকে ক্যানেল থেকে দূর করতে না পারি। দিস অর্গানিজমস আর পলিমাইক্রোবিয়াল, এবং তারা অবশ্যই জমাট বাঁধে, which result either in the biofilm, এবং তারা বায়োফিল্ম তৈরি করছে ক্যানেলের মধ্যে, or in the প্ল্যাঙ্কটনিক। প্ল্যাঙ্কটনিক মিন্স হচ্ছে ভাসমান, ভাসবে, এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াবে। An understanding of these organisms and their role in the periapical periodontitis are essential, এবং এটাই আমার পেরিয়েপিক্যাল পেরিওডন্টাইটিস ডেভেলপড করছে এই মাইক্রো অর্গানিজম গুলা। তার মধ্যে তারা হয় বায়োফিল্ম তৈরি করেছিল, অথবা প্ল্যাঙ্কটনিক ফর্মে ছিল, ভাসমান অবস্থায় ছিল। ওকে, তারপরের যে কথাটা আসছে সেটা হচ্ছে ডব্লিউ.ডি. মিলার, একজন মাইক্রোবায়োলজিস্ট, father of oral microbiology, became the first researchers to associate the presence of bacteria with the pulpal disease. উনি আবিষ্কার করেছেন ফার্স্টে যে ক্যানেলে মাইক্রো অর্গানিজম আছে বহুত বছর আগে। The number of bacterial species in root canal may vary from into more than 13 species, and the number of bacterial cell colony forming units, এই কলোনি ফর্মিং ইউনিটস কে একশো সংক্ষেপে বলা হয় CFU. CFU recovered is between 10 to the power 2 to 10 to the power 8 is recovered. ওকে, একটু মনে রাখি, জাস্ট এটা থাকতে পারে। The type of microorganisms in the necrotic canal depends on the route of ingress. আচ্ছা, এখন এই যে ক্যানেলের ভিতরে যে মাইক্রোঅর্গানিজম আছে তার ইনগ্রেসের উপর ভিত্তি করে তার মাইক্রোঅর্গানিজমস এর ডেভেলপমেন্ট হচ্ছে। যেমন যদি পালপাল অরিজিন হয়, পালপাল অরিজিন মিন্স যদি করোনাল দিয়ে অরিজিন হয় তাহলে এক ধরনের মাইক্রোঅর্গানিজম বেশি থাকবে, আর যদি পেরিয়েপিক্যাল দিয়ে ইনগ্রেস হয় তাহলে আরেক ধরনের মাইক্রো অর্গানিজমের ডেভেলপমেন্ট হবে। পালপাল দিয়ে হলে পজিটিভ, গ্রাম পজিটিভ অবলিগেট, আর নিচে দিয়ে হলে গ্রাম নেগেটিভ অবলিগেট। এটা একটু আমরা পড়ি। দ্য টাইপ অফ মাইক্রো অর্গানিজমস ইন দ্য নেক্রোটিক ক্যানেল ডিপেন্ডস অন দ্য রুট অফ ইনগ্রেস, তাই না? রুট অফ ইনগ্রেস দিয়ে আমাদের ইম্পর্টেন্ট কথা হয় উপর থেকে না নিচ থেকে, অ্যাপিকাল ফোরামেন দিয়ে নাকি কেরিজের মাধ্যমে পালপাইটিস হয়ে ইনফেকশনটা হচ্ছে কিনা। দ্য টাইপ অফ মাইক্রো অর্গানিজমস ইন দ্য নেক্রোটিক ক্যানাল ডিপেন্ডস অন দ্য রুট অফ ইনগ্রেস। In a pulpally involved tooth due to caries. The canal is initially dominated with facultative anaerobes. That is facultative anaerobes কে হতে পারে? Streptococcus. সুযোগ সন্ধানী তারা। These organisms utilize the oxygen. তারা কি করে? ওই
ক্যানেলের ভিতরে যত অক্সিজেন আছে সব ইউটিলাইজ করে ফেলায়, দ্যাটস রিডিউসিং দ্য অক্সিজেন। তাহলে অক্সিজেন লেভেল কমে গেল, অক্সিজেন কনসেন্ট্রেশন। তখন কি হবে, দিস অ্যালং উইথ দ্য রিডক্স হয়ে গেল পটেনশিয়াল ফ্যাসিলিটিস দ্য গ্রোথ অফ অব্লিগেট এনারোবস। তখনই কি হয়, অব্লিগেট এনারোবসের বেড়ে যায় তখন, কারণ সেখানে তো অক্সিজেন নাই, তখন অক্সিজেন না থাকলে ওরা বাড়তে পারে, গ্রোথ হয় সেখানে কি সে ওই আগের কথাটা এন্টেরোকক্কাস ফিকালিস। আর যদি সেটা পালপাইটিস না হয়, যদি পেরিয়েপিক্যাল ফোরামেন দিয়ে ইনগ্রেস হয়, সেটাকে আমরা কি বলি, আমরা পড়ছি ইন অ্যান ইন্টাক্ট টুথ উইথ নেক্রোটিক ক্যানেল। যদি সেটা ইন্টাক্ট টুথ হয় এবং নেক্রোটিক, অবশ্যই দাঁত ইন্টাক্ট, করোনাল পশনে কোনো নাই, কেরিজ নাই, কোনো ফ্র্যাকচার নাই, যে কোনো একটা দাঁতে পালপাইটিস ডেভেলপড হতে পারে, সেটাকে বলি আমরা অ্যানাকোরেসিস ইন অ্যান ইন্টাক্ট টুথ উইথ নেক্রোটিক ক্যানাল ডিউ টু ট্রমা। সেখানে ট্রমার কারণে হতে পারে, সেটা অ্যাপিক্যালের রিজনে কোনো একটা ট্রমা, অথচ করোনাল পর্শনে কোনো ট্রমা নাই। অর রেট্রোপালপাইটিস, রেট্রোপালপাইটিসের আরেক নাম হচ্ছে অ্যানাকোরেসিস। অ্যানাকোরেসিস মিনস ব্লাডের মাধ্যমে ঢুকছে, আমার পাল্পের মধ্যে আসছে ব্লাড ইনগ্রেস, ব্লাডের মাধ্যমে ঢুকলো, তাকে বলছি আমরা অ্যানাকোরেসিস। এটা আমরা জিজ্ঞেস করি কিন্তু যে আমাদের গ্রাজুয়েশনের স্টুডেন্টদেরকে, হোয়াট ইজ অ্যানাকোরেসিস, ওকে। তাহলে the microbial flora is dominated by obligate anaerobes 97%, especially by an periodontal pathogen, and periodontal ligamenটের পাশে যে প্যাথোজেন ছিল এপিক্যাল রিজিয়নে, সেটার ইনগ্রেস হবে এবং অলওয়েজ আর গ্রাম নেগেটিভ, বেশিরভাগটাই গ্রাম নেগেটিভ। সেখানে কার ইনগ্রেস হচ্ছে, সেখানে হচ্ছে টেনেরেলা ফরসিথিয়া। টেনেরেলা ফরসিথিয়া is a name of, another name of bacteroids, is a totally gram-negative microorganisms, obligate. These Tenerella forsythia type of organisms in the canal depends on the tissue fluid, necrotic pulp tissue, low oxygen tension and bacterial byproduct. এগুলা যদি থাকে তাহলে তার ইনগ্রেস বাড়বে, তার ক্ষমতা বাড়বে, ওকে। These organisms reside in the necrotic pulp, dentinal tubules, root canal wall or root cementum. তারা কোথায় অবস্থান করবে, এই জায়গাগুলোর মধ্যে থাকবে। When these organisms generally protected by a biofilm, এবং তারা বায়োফিল্ম তৈরি করে ফেলবে, spill beyond the canal confines, এবং এখানেই তার বাসস্থান করবে। They are destroyed by the host defense, destroyed by the host defense. আমার যদি ডিফেন্স ভালো থাকে, ইমিউনিটি ভালো থাকলে আমার হয়তোবা কি হতে পারে, তারা ধ্বংস হতে পারে। বাট যদি হোস্ট ডিফেন্স ভালো না হয়, তাহলে কি হবে, ভিরুলেন্স অফ মাইক্রো অর্গানিজমস সাপ্রিসড, থেমে যাবে। দ্য হোস্ট ইজ রেজাল্ট ইন এ পেরিয়েপিক্যাল লিশন। তখন যে ভিতরে যে পালপাইটিস ছিল সেটা বাইরে চলে আসবে এবং পেরিয়েপিক্যাল টিস্যুতে ইনভেট করবে, তখন পেরিয়েপিক্যাল ইনফ্লামেশন ডেভেলপ করবে, ওকে। এই হচ্ছে আমাদের কথা। এই জন্য ইরিগেশনটার প্রয়োজনীয়তা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ব্যাকটেরিয়া অ্যান্ড ব্যাকটেরিয়াল বাই প্রোডাক্টস emanating the root canal are the periodontitis. Bacterial byproducts alone are capable of causing periradicular pathosis. ভিতর থেকে বের হয়ে পেরিরেডিকুলার প্যাথোসিস করতে পারে। এখন আমরা কি কি পেরিরেডিকুলার প্যাথোসিস হয় এবং কি কি কারণে আমরা বলি যে আমার আরসিটিতে ব্যথা হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, এবং আমি ঠিকমতো কাজ করি নাই, এই কারণে হবে, সেগুলো আমরা একটু পড়ছি। নাম্বার 1, Porphyromonas gingivalis has been shown to produce severe, rapidly spreading abscess, whole Prevotella intermedius and Porphyromonas endodontalis causes localized abscess. আচ্ছা, কোনো কারণে আমি রুট ক্যানেল করেছি, বাট আমার এই মাইক্রো অর্গানিজম থেকে গেছে ক্যানেলে, তাতে কি হবে, এই মাইক্রো অর্গানিজম থেকে গেছে না, সে বের ইনভেট করছে এবং অ্যাগ্রেভেট করছে কাকে, পেরিয়েপিক্যাল টিস্যুর মধ্যে মাইক্রো অর্গানিজম গুলো আছে। হ্যাঁ, আছে থাকার কারণে ভিতরে ছিল একটা মাইক্রো, তার টক্সিন বেরোয়, একে ইনভেট করবে, করলে কি করবে, পেরিয়েপিক্যাল টিস্যুতে একটা সোয়েলিং দেখা দিবে। সেটাই এইখানে বলেছে, কারণ আমি আমার ভিতরটা ওয়াশ আউট করতে পারি নাই ঠিক মতো। যদি টাইট ওয়াশ আউট হতো, ক্লিনিং হতো এবং টাইটলি সিল করতে পারতাম, তাহলে আমার সেকেন্ডারি ইনফেকশন হওয়ার কথা না। তখনই আমি বলি যে এখানে দেখা গেল একটা বয়েল হয়েছে বা অ্যাবসেস হয়েছে, এই একটা কারণ বলেছে। পরফাইরোমোনাস
gingivalis has been shown to produce severe rapid spreading abscess. একটা রুট ক্যানাল পড়ার পরে দেখা গেল স্প্রেডিং অ্যাবসেস হয়ে যেতে পারে। হোল প্রিবোটেলা ইন্টারমিডিয়াসও হতে পারে সেটা, and porphyromonas endodontalis causes localized abscess। তারা এই কাজটা করতে পারে। কেন কাও করতে পারে? আমরা ইরিগেশন করি নাই ঠিক মতো, আমরা ক্যানেলের ভিতরের যে মাইক্রো অর্গানিজম মেইনলি এন্টেরোককাস ফিকালিস ছিল তাকে দূর করতে পারি নাই। তারই টক্সিন, এই টক্সিন বের হয়ে কি করছে, পেরিএপিক্যাল টিস্যুর মধ্যে ইনভেড করে একে উদ্বুদ্ধ করে এই কন্ডিশন তৈরি করছে, আমার আরসিটি ফেইলিউর হচ্ছে। নাম্বার 2, Porphyromonas gingivalis has also been shown to express collagenase। আমরা জানি Porphyromonas gingivalis একটা collagenase enzyme রিলিজ করছে এবং it is more virulent and produces periapical inflammation। ওকে, তারপরে কি করছে, ক্রনিক অ্যাবসেস আর প্রডিউস। দেখা গেল ক্রনিক অ্যাবসেস হচ্ছে, একটা রুট ক্যানেল করেছি তার ব্যথা কিছুই নাই কিন্তু ক্রনিক অ্যাবসেস হচ্ছে, অনেকের হচ্ছে, তখন আমাদের কাছে আসে অনেক পেশেন্ট, অনেকে আসে না, তারপর দাঁতটা লস হয়ে যায়। যারা আসে তারা সচেতন, তাদেরকে রিআরসিটি করতে হবে আবার আমাদেরকে, তখন রিআরসিটির জন্য আবার ওই সেই ইরিগেশন সলিউশন ইম্পর্টেন্ট। তখন তুই কি বলছে, ক্রনিক অ্যাবসেস আর প্রডিউসড বাই মিক্সচার অফ Porphyromonas endodontalis, Privotella intermedius and Privotella nigricans, এই তিনটার জন্য ক্রনিক অ্যাবসেস হতে পারে। আচ্ছা, কিছুই হলো না, দেখা গেল রুট ক্যানেল করে দিছি, এক সপ্তাহ পরে ব্যথা শুরু হয়েছে, পেশেন্ট বলতেছে আমার প্রচন্ড ব্যথা, আমার কাছে আসলো, আমি রুট ক্যানেল করে দেখলাম, এক্সরে করে দেখলাম, কোথাও কোনো স্পেস অবলিটারেশন নাই, আমার ফ্লুইড টাইট সিল হয়েছে, কিন্তু তারপরেও ব্যথা। কেন ব্যথা? Streptococcus and Privotella are associated with pain। তার মানে আমি Streptococcus কে ইরিগেশন করে বের করতে পারি নাই, অথবা Privotella মাইক্রোঅর্গানিজম থেকে গেছে ক্যানেলের মধ্যে, অথবা বের হয়ে গেছে, এরিয়াতে ব্যথা শুরু হয়েছে, কিন্তু এটা তো এক্সরেতে ধরা যাবে না, দেখা যাবে ফ্লুইড টাইপ সিল বাট পেইন। তখন আমরা অনেক সময় বলি আমি তো সিল করেছি ভালো, আমার কেন এই দাঁতে ব্যথা হচ্ছে, আমার এই পেশেন্টের ওই দাঁতটাতে ব্যথা, তখন আমরা অনেক দুশ্চিন্তায় পড়ে যাই। তারপর আছে ইউব্যাকটেরিয়াম, Streptococcus and Privotella are associated with swelling। কিছুই না কিন্তু সোয়েলিং হয়ে বসে আছে, এই মাইক্রো অর্গানিজম গুলা তার জন্য দায়ী। ঠিক আছে, আচ্ছা, তারপরে এন্ডোপেরিলিশন হচ্ছে, এন্ডো থেকে পেরিলিশন হচ্ছে, যাই বলেছি সব এন্ডোপেরিলিশন। এর মধ্যে এন্ডোপেরিলিশনের মধ্যে সবচেয়ে কমন যে এন্ডোপেরিলিশন হচ্ছে টাইপ 1, টাইপ 2। টাইপ 2টা হচ্ছে প্রাইমারি প্রাইমারি পালপাইটিস, দেন সেকেন্ডারি পেরিওডন্টাইটিস। এটার জন্য কে দায়ী? টানেরোলা ফরসিথিয়া, দিস ব্যাকটেরিয়াস। এটা যদি কোনো কারণে ভিতর থেকে বাইরে এসে ইনফেকশন করে, তাহলে এই কন্ডিশনটা তৈরি হচ্ছে। তারপরে দেখা গেল যে আমার পেরিএপিক্যাল দুইবার রিআরসিটি করেছি, তারপরেও তার সোয়েলিং যাচ্ছে না, তার মানে বুঝতে হবে ওই জায়গায় অ্যাক্টিনোমাইকোসিস ইসরায়েলি রয়ে গেছে, এবং কোনো কারণে সেটাকে আমরা ইরিগেশন করেও দূর করতে পারি নাই। তখন আমাদেরকে কি করতে হবে, হয় অ্যাক্টিনোমাইকোসিস ইসরায়েলি অর প্রপিনোব্যাকটেরিয়াম থেকে গেছে পেরিএপিক্যাল টিস্যুর মধ্যে, অথবা এপিক্যাল 1/3 এর মধ্যে, তখন আমাকে কি করতে হবে, যেতে হবে এপিক্যাল সার্জারিতে। তাহলে আমাকে কি করতে হবে, মাথায় রাখতে হবে ইরিগেশন ছাড়া কোনো কথাই নাই। ঠিক আছে, দিস অর্গানিজমস প্রডিউস এনজাইম, এরা এনজাইমের মাধ্যমেই স্প্রেড করছে, এরা এনজাইমের মাধ্যমেই ইনফেকশন করছে, ইনফ্লামেশন করছে। ডিগ্রেড দ্য প্লাজমা প্রোটিন, ডিগ্রেড করে প্লাজমা প্রোটিনকে, কজেস ইনফ্লামেশন, ড্যামেজ দ্য পেরিএপিক্যাল কানেকটিভ টিস্যু এন্ড বোন রিজার্পশন হওয়া শুরু হয়, এবং তার সাথে লাইপোপলিস্যাকারাইড সিক্রেশন হবে, এন্ড এন্ডোটক্সিন, সাইটোটক্সিন produced by gram negative bacteria causes inflammation and bone resorption। এখন তার ছিল কি, আমার বোন রিজর্পশন হচ্ছে না, কমন একটা কেস আমরা পাচ্ছি, পেরিএপিক্যাল টিস্যু ইনফ্লামেশন আছে, বোন রিজর্পশন আছে, তার জন্য এই মাইক্রো অর্গানিজম গুলা দায়ী। এটাও কিন্তু এমসিকিউ কোয়েশ্চন হতে পারে যে কোনো একটা ডিসিপ্লিনে, সেটা এমএস হতে পারে, সেটা আমাদের গ্রাজুয়েশন হতে পারে। The tissue can further be damaged by the biologically active substances, সেটা সাইটোকাইন দ্বারা হতে পারে, and the enzyme related by polymorphonuclear leukocytes, inflammatory cell, ম্যাক্রোফেজ হতে পারে, ক্রনিক সেল, কমপ্লিমেন্ট ফ্যাক্টর হতে পারে, আর অ্যান্টিবডিজ এটসেট্রা। এ দ্বারা আমাদের এই কমপ্লিকেশন শুরু হতে পারে।
এই যে যা পড়লাম তারই ট্রিটমেন্ট কি? এক ট্রিটমেন্ট হচ্ছে রিআরসিটি অর সার্জারি। তো রিআরসিটি আগে করি আমরা। রিআরসিটি এর প্রয়োজন হবে, দেন ফেইলিউর অফ রুট ক্যানাল ট্রিটমেন্ট অ্যান্ড টুথ আন্ডারগোয়িং রিট্রিটমেন্ট। কারণ আমার ইরিগেশন ঠিক মতো হয় নাই। ইরিগেশন ঠিক মতো হইলে, স্টেরিলাইজেশন ঠিক মতো হইলে, স্পেস যদি ফাঁকা থাকে তাও সহজে সেকেন্ডারি ইনফেকশন হবে না, পেরিএপিক্যাল টিস্যু ইনফ্লামেশন হবে না যদি ইরিগেশনটা ঠিক মতো হয়। তাহলে কি হবে? আমরা কি পাবো? রিআরসিটি কেসে কোন কোন মাইক্রো অর্গানিজম গুলা পাবো? লো নাম্বার অফ, কারেন্টে চলে গেল, কারেন্ট চলে গেছিল, এখন আবার একটা জেনারেটর ছাড়ছে। আজকে খুব কারেন্ট ডিস্টার্ব করছে, জানি না, গ্যাপ হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা লো নাম্বার অফ ফ্যাকাল্টেটিভ গ্রাম পজিটিভ অ্যানারোবস, এটা কম পরিমাণে থাকবে। যত রিআরসিটি কেসে মাথায় রাখতে হবে, রিআরসিটি কেসে কি থাকবে? কম। লো নাম্বার অফ ফ্যাকাল্টেটিভ গ্রাম পজিটিভ অ্যানারোবস থাকবে কম, আর হাই নাম্বার অফ অবলিগেট গ্রাম পজিটিভ অ্যানারোবস থাকবে খুব বেশি। এটাও এমসিকিউর একটা কোয়েশ্চন। সেখানে থাকবে এন্টেরোকক্কাস, ফিকালিস, প্রোপিনোব্যাকটেরিয়াম, ফুজোব্যাকটেরিয়াম অ্যান্ড ক্যান্ডিডা অ্যালবিকান্স। তাহলে আমরা এটা মনে রাখি, হাই নাম্বার অফ অবলিগেট গ্রাম নেগেটিভ অ্যানারোবস প্রচুর পরিমাণে থাকবে। সেখানে এন্টেরোকক্কাস, ফিকালিস, প্রোপিনোব্যাকটেরিয়াম, ফুজোব্যাকটেরিয়াম আর ক্যান্ডিডা অ্যালবিকান্স এইগুলা থাকবে বেশি। আচ্ছা, এন্টেরোকক্কাস ফিকাল হচ্ছে সবচাইতে বড় কালপ্রিট, কারণ সে তার করে, মানে তার যদি বলি এটাকে, তার হাত পা ছড়ায়া আঁকড়ায় ধরে ডেন্টিনার টিবিউলসকে, সহজে বের করে আনা যায় না, এই জন্য এটি থেকে যায়। এবং এইটার জন্যই আমাদের যত রিআরসিটি কেস শুরু হয়, এই টক্সিন বের হয়ে, এন্ডোটক্সিন বের হয়ে কি করে পেরিএপিক্যাল টিস্যুর মধ্যে যা আছে মাইক্রো অর্গানিজম তাকে ইনভেট করে, তখনই এই কন্ডিশনটা দেখা যায়। একটু আগে আমরা যা করেছি, Enterococcus fecalis bind to dentin and invade dentinal tubules, সহজে তাকে বের করা যায় না যতই আমি কি করি। তখন এইটার জন্য ইরিগেশন এবং ইনস্ট্রুমেন্টেশন দুটারই প্রয়োজন, উইথ স্মেয়ার লেয়ার রিমুভাল। অল্টার দ্য হোস্ট রেসপন্স, এবং তারা ওই জায়গার হোস্ট রেসপন্সকে চেঞ্জ করে দেয়। সার্ভাইভস ইন নিউট্রিশন ডেপ্রাইভেশন স্টেট, এবং সার্ভাইভ করতে থাকে, যদিও নিউট্রিশনাল ডিপ্রাইভেশন তার হয়ে যায় তাও গেছে। মেইনটেইন পিএইচ হোমিওস্ট্যাসিস, সে নিজেই একটা এলাকার মধ্যে একটা হোমিওস্ট্যাসিস তৈরি করে ফেলায় এবং সে বেঁচে থাকে অনেক দিন। কজেস মনো ইনফেকশন, সে এককভাবে ইনফেকশন করতে পারে, এই জন্য তাকে বলা হচ্ছে কজেস মনো ইনফেকশন। তারপরে কি করছে? ফর্মস বায়োফিল্মস, এটাও একটা এমসিকিউ কোয়েশ্চন, এটা অনেকবার থাকে, অনেকবার আসছে ইয়েতে, এমএসএ আসছে। এখন আমাদের কি করতে হবে? এই যে হাউ টু কমব্যাট মাইক্রোবস ইন দ্য এন্ডোডন্টিক থেরাপি, তার জন্যই আমাদের ইরিগেশন সলিউশন। দ্য মাইক্রোবিয়াল ইকোসিস্টেম অফ অ্যান ইনফেক্টেড রুট ক্যানাল সিস্টেম অ্যান্ড ইনফ্লামেটরি রেসপন্স কজড বাই ইট উইল পারসিস্ট আনটিল সোর্স অফ ইরিটেশন ইজ কমপ্লিটলি রিমুভড। The main factor which is needed for successful treatment of pulp and periradicular
inflammation is complete removal of the source of infection such as microorganisms and their byproduct etc. তাতে এটাকে বাধা দেওয়ার জন্য আমার কি করতে হবে, ইরিগেশন করতে হবে এবং এই পদ্ধতি অবলম্বন করে তাকে আগে দূর করতে হবে। তাহলে following measures should become taken to removal of RCT technique. তাহলে নাম্বার 1 হচ্ছে thorough cleaning and shaping. তিনবার বলা হয়েছে ক্লিনিং, thorough cleaning then shaping of the root canal system. নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে আমরা এমন কিছু ইউজ করতে পারি অক্সিজেনেটিং ইরিগেশন টু এ ক্যানেলকে আমরা অক্সিজেনেটিং করতে পারি, সেখানে আমরা অনেক সময় গ্লাইঅক্সাইড ইউজ করি। গ্লাইঅক্সাইড ইজ এ অক্সিজেনেটিং এজেন্ট, অনেকেই আমরা ইউজ করি, ক্যান বি গ্রেট হেল্প but care should be taken to avoid inoculation to this oxygenating agent into periapical ingress and which secondary produces infection or inflammation. Glyoxide ki oxygenating irrigating used irrigation solution and which contain carbamide peroxide and anhydrous glycerin. এটার কম্বিনেশন হচ্ছে কার্বামাইড পারঅক্সাইড প্লাস গ্লিসারিন। ঠিক আছে, আচ্ছা এই একটার মাধ্যমে আমরা তাহলে ফার্স্ট ওয়ান কি ছিল, ইরিগেশন ওকে। সেকেন্ড ছিল অক্সিজেনেটিং এজেন্ট আমরা ইউজ করতে পারি। থার্ড ওয়ান ছিল পেরিএপিক্যাল ইনফেকশন আছে, এটাকে বের করতে হবে, আমরা ট্রাফিনেশন করতে পারি। কিভাবে করব, আমরা দুই ভাবে করতে পারি, কর্টিক্যাল ট্রাফিনেশন করতে পারি অথবা ক্যানেল ট্রাফিনেশন করতে পারি। যদি ক্যানেল ট্রাফিনেশন করি অবশ্যই রাবার ড্রাম ইউজ করব এবং ক্যানেল ট্রাফিনেশন করে আমরা পাঁচটাস যা আছে বের করে নিয়ে আসবো, তারপর রুট ক্যানেলের দিকে এগিয়ে যাব। ওকে, দিস ইজ ক্যানেল ট্রাফিনেশন অর ড্রেনেজ। এটাকে ড্রেনেজও বলি আমরা, কিন্তু এটার মেডিকেল টার্ম হচ্ছে ইন্ট্রাক্যানেল ট্রাফিনেশন অর কর্টিক্যাল ট্রাফিনেশন। এটা আমরা পড়ে আসছি ওই এন্ডোডন্টিক সার্জারিতে। তারপর অনেকে আমরা অ্যান্টিবায়োটিক দিই, হ্যাঁ অ্যান্টিবায়োটিকের রুল যে খুব একটা আছে তা না, তারপর দেই। শুড অলসো বি কনসিডার্ড অ্যাজ অ্যাডজাংটিভ ইন সিভিয়ার ইনফেকশন। যদি তার সাথে যুক্ত থাকে কোনো সিভিয়ার ইনফেকশন তাহলে আমরা সেটা দেই। ইন্ট্রাক্যানাল মেডিকেমেন্ট প্ল্যান ইম্পর্টেন্ট রুল ইন combating the microorganisms. Use of calcium hydroxide in canal beneficial result. ওকে, তাহলে আমরা এইভাবে আগাতে পারি। এই পদ্ধতি অনুযায়ী আমরা যে সিস্টেমিক্যালি ইরিগেশন করি, তারপরে একটা অক্সিজেনেটিং এজেন্ট ইউজ করি, ড্রেন করি, তারপরে অ্যান্টিবায়োটিক দিই, ইন্ট্রাক্যানাল মেডিকেমেন্ট যেমন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কথা বলা হয়েছে, খুবই ইম্পর্টেন্ট কথা। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদেরকে বলা হচ্ছে ইরিগেশন ইজ ইম্পর্টেন্ট, একটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আইডিয়াল রিকোয়ারমেন্টস অফ ইরিগেশন সলিউশন, যেটা এত কিছুর মধ্যে বলা হয়েছে সেটা আমরা একটু পড়ি। আইডিয়াল রিকোয়ারমেন্টস, একটা ইরিগেশন সলিউশনে কি কি আইডিয়াল রিকোয়ারমেন্টস হতে পারে সেটা আমাদের সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট। শুড হ্যাভ পটেন্ট অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি, শুড মেকানিক্যালি ফ্লাশ আউট দ্য ডেব্রিস from the canal, should be non-toxic and biocompatible, should dissolve necrotic and vital pulp tissue, should serve as lubricant, should remove smear layer, should have low surface tension to enable better penetration into the dentina tubules. Okay, dentina tubule এগুলা হচ্ছে তার প্রপার্টিজ, তার গুণ, এগুলা বইয়ে লেখা আছে, এটা আমরা সবাই জানি। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ রুট ক্যানেল ইরিগেশন, সেটাও আমরা বইয়ে আছে পড়েছি। আমরা পড়েছি কেমিক্যালি অ্যাক্টিভ, কেমিক্যালি নন অ্যাক্টিভ। এখানে আমরা বলছি বেসড অন দেয়ার মেকানিজম অফ অ্যাকশন, it is a two types. One is non-bactericidal irrigant, other is bactericidal irrigant. Bactericidal, non-bactericidal irrigants are saline, LA and distilled water. আর bactericidal irrigant এর মধ্যে আছে সোডিয়াম হাইপোক্লোরাইটের, আগে ছিল 5টা কনসেন্ট্রেশন, এখন আরেকটা কনসেন্ট্রেশন এড হয়েছে। আমরা 0.5%, 1%, 1.5%, 2.5%, 5.25% and 6% নতুন ভাবে এটা এড হয়েছে। এটা ইউজ হচ্ছে 6%, এবং 6% আমরা ইউজ করি 1 2 3 4 5 6টা। 0.5 এটা জিজ্ঞেস করি আমরা পরীক্ষাতে, 0.5, 1%, 0.5, 1, 1.5, 2.5, 5.25 and 6% concentration। সেকেন্ড করি ক্লোরোহেক্সিডিনের
2%, আমরা 2% করি ইরিগেশন সলিউশন আর মাউথ ওয়াশ ইউজ করি 0.2%। আমরা করি আয়োডিন হাইড্রোজেন পারক্সাইড, ওকে। আর করি চিলেটিং এজেন্ট কিছু করি ইজ এ ইরিগেশন সলিউশন, সেখানে ইডিটিএ তার 17% আমরা করি ইরিগেশন সলিউশন। সাইট্রিক অ্যাসিডের 10 থেকে 50% করি। আর করি মিক্সচার অফ টেট্রাসাইক্লিন অ্যাসিড এন্ড ডিটারজেন্ট এমটিএডি, সেটা আমরা করেছি। মিক্সচার অফ টেট্রাসাইক্লিন এন্ড অ্যাসিড ডিটারজেন্ট, আর করি ম্যালাইক অ্যাসিড। কিছু কিছু করি কম্বিনেশন থেরাপি, যেমন আমরা ইডিটিএ প্লাস সোডিয়াম হাইপোক্লোরাইডের কম্বিনেশন করি। আবার করি হার্বাল ইরিগেন্টস, সেখানে আছে ইলেকট্রনিক্যালি অ্যাক্টিভেটেড ওয়াটার, বীজ ডিকুয়ালিনিয়াম অ্যাসিটেট, ফটো অ্যাক্টিভেটেড ডিসইনফেকশন, ওজোন লেজার। হ্যাঁ, এগুলো আমরা ডিটেইলস পড়বো। হাউ শুড ইরিগেন্ট বি ইউজ টু দ্য মোস্ট ইফেক্টিভ? কোন ইরিগেশন সলিউশনের কতটা পার্সেন্টেজ কিভাবে ইফেক্টিভ, এটা বলা হচ্ছে যে ইন পার্সেন্টেজ অফ 2.5 থেকে 6% হচ্ছে খুব ইফেক্টিভ কার, সোডিয়াম হাইপোক্লোরাইড। এখানে যাই পড়ছি বেশিরভাগ কিন্তু সোডিয়াম হাইপোক্লোরাইডের কথা নিয়ে আমরা পড়ছি। 1 to 37 ডিগ্রি টু অ্যাক্টিভেট দ্য বায়োলজিক্যাল অ্যাক্টিভ, তাকে গরম করতে হবে 37 ডিগ্রিতে, অনেক সময় 60 ডিগ্রি 70 ডিগ্রিতেও করা হয়, সেটা আমরা পড়বো। ইন কপিয়াস অ্যামাউন্ট রিপ্লেনিশিং অফ ফেল, রেগুলারলি করতে হবে, মানে কন্টিনিউয়াসলি করতে হবে। আফটার ইচ ইনস্ট্রুমেন্ট when using power applied rotary instrumentation, এবং ইরিগেশনের পরে আমরা পার ইউজ করব, সেটা হচ্ছে পাওয়ার অ্যাপ্লাইড রোটারি ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করব, ওকে। ডেলিভার্ড স্লোলি ইউজিং স্পেশাল নিডলস টু মিনিমাইজ রিঞ্জিং, ওকে। এই গেল আমাদের তার প্রপার্টিগত ইরিগেশন সলিউশন। এখন কিছু কিছু ফ্যাক্টর যদি আমরা ইউজ করি, তাহলে আমরা এই ইরিগেশন সলিউশনের প্রপার্টিকে, এক গুণকে আমরা আরো অ্যাক্টিভেট করতে পারি। সেখানে বলা হয়েছে নাম্বার 1 টেম্পারেচার। এই টেম্পারেচার যদি বাড়াতে পারি, তাহলে ইরিগেশন সলিউশনের ক্যাপাবিলিটি বেড়ে যাবে। তো কি বলছে তারা? ইট ইজ শোন ইন স্টাডিজ দ্যাট ইফ সোডিয়াম হাইপোক্লোরাইড ইজ ওয়ার্মড বিফোর ইরিগেশন, ইট ইজ much 60 to 70 degrees centigrade more effective as a tissue solvent. তাহলে ও টিস্যুকে সলভ করতে পারছে, ডিসলিউট করতে পারছে। The goal of chemical irrigation in endodontic is to maximize the reduction of microbes and necrotic tissue remnants in the root canal system. আমাদের মেইন টার্গেট কিন্তু মাইক্রোবসকে দূর করা, তার জন্য এত কিছু প্রচেষ্টা। remnants in the root canal system, সাথে remnants যা জমবে তাকে দূর করতে হবে। First one microbes, then remnants, debris. Enterococcus faecalis is the most frequently associated with persistent endodontic infection. Sodium hypochlorite in the most commonly used root canal irrigant, জানি আমরা। Heating sodium hypochlorite has a positive effect. যদি হিটিং করি তাহলে একটা পজিটিভ রেজাল্ট হবে on the tissue dissolving abilities of the solution. The killing efficiency of Enterococcus faecalis in dentin tubules was affected by an increase in temperature of the sodium hypochlorite solution. The concentration of the sodium hypochlorite solution and exposure time to the irrigant played a role in the killing efficiency of sodium hypochlorite. তাহলে বলা হচ্ছে টেম্পারেচারও বাড়াও, তার এক্সপোজার টাইমও বাড়াও, দ্যাট ইজ কন্টাক্ট। ফার্স্ট ওয়ান টেম্পারেচার, হিট। সেকেন্ড ওয়ান তার এক্সপোজার টাইম, কন্টাক্ট টাইমটা বাড়াতে হবে। তাহলে ব্যাকটেরিয়াল killing by sodium hypochlorite is enhanced by an increase in temperature and concentration. Okay, দুইটা একসাথে রিলেটেড, অল্টারনেটলি একটা একটার সাথে প্রপোর্শনাল, বাট ওয়ান শুড বি কেয়ারফুল নট টু ওভারহিট। কখনো সোডিয়াম হাইপোক্লোরাইট অর এনি আদার ইরিগেশন সলিউশনকে ওভারহিট করা যাবে না। যদি ওভারহিট করি তাহলে কি হবে, তার কম্পোনেন্ট পার্টে যা যা আছে তা ডিসলিউশন হবে, ব্রেকডাউন হবে অফ সোডিয়াম হাইপোক্লোরাইট কনস্টিটিউয়েন্ট এন্ড দাস মে ড্যামেজ দ্য সলিউশন, এবং সলিউশনটা ড্যামেজ হতে পারে ওভারহিটিং এর কারণে। তাহলে নাম্বার 1 গেল আমাদের টেম্পারেচার। নাম্বার 2 হচ্ছে কনসেন্ট্রেশন। তাহলে কনসেন্ট্রেশন একটু আগে বলেছি, কনসেন্ট্রেশন কোন কনসেন্ট্রেশন
কিভাবে কাজ করছে সেটা একটু বলি। Several studies have revealed that the tissue dissolving ability of sodium hypochlorite is greater at a concentration of 5.2, এখন বলা হচ্ছে 6%, then at 2.5% and 0.5%। স্বাভাবিক 0.5 চেয়ে 2.5 বেশি, তার চেয়ে বড়টা বেশি, তার চেয়ে হাই কনসেন্ট্রেশন বেশি, এটাই বলা হচ্ছে এখানে। বাট it has also been clearly demonstrated that higher concentration are more cytotoxic than lower concentration, এটা আমরা জানি। Thus, this direct relationship of effectiveness and toxicity to concentration is generally true for all intracanal agents, সবগুলোর জন্যই এই ফর্মুলা ইম্পর্টেন্ট, এই ম্যানারটা ইম্পর্টেন্ট। As an endodontic irrigant, sodium hypochlorite is used in concentration between 5.5 to 6টা কনসেন্ট্রেশনের লাস্টের নাম্বারটা হচ্ছে 6%. There has been controversy over the use of different concentration of sodium hypochlorite during root canal treatment. Some in vitro studies have shown that sodium hypochlorite in higher concentration is more effective against Enterococcus faecalis. তাহলে আমাদের জন্য আবার বলা হচ্ছে, যদিও হায়ার কনসেন্ট্রেশনে কোনো টক্সিসিটি হতে পারে, কিন্তু হায়ার কনসেন্ট্রেশন প্রয়োজন কার জন্য? এন্টেরোককাস ফিকালিসকে কিল করার জন্য। এন্ড ক্যান্ডিডা আলবিকেন্স, আমরা এই দুইটি হচ্ছে কালপিট মাইক্রোঅর্গানিজমস ফর আওয়ার retreatment. In contrast, clinical studies have indicated that both low and high concentration to be equally effective in reducing bacteria from the root canal system. আবার এটাও বলা হচ্ছে, অনেক স্টাডি করা আছে হাই কনসেন্ট্রেশনও ভালো, লো কনসেন্ট্রেশনও ভালো। তখন কি করতে হবে? হাই কনসেন্ট্রেশন কম করে ইউজ করতে হবে, লো কনসেন্ট্রেশনের কন্টাক্ট যে একটা কথা, সেটাকে বাড়াতে হবে, বেশি করে ইউজ করতে হবে, তাহলে তার লো কনসেন্ট্রেশন ইফিসিয়েন্সি ইফেক্ট বেড়ে যাবে। ঠিক আছে? Effective in reducing bacteria from the root canal system. Sodium hypochlorite in higher concentration has a better tissue dissolving ability. However, even in lower concentration when used in high volume, it can equally effective. তাহলে লো কনসেন্ট্রেশন যদি ইউজ করি, তাহলে ভলিউমকে আমার ইনক্রিজ করতে হবে। Higher concentration of sodium hypochlorite are more toxic than lower concentration, সেটাও জানি। হায়ার কনসেন্ট্রেশন মোর টক্সিক, তখন কি করতে হবে? আমাকে এই প্রিকশন নিয়েই কাজ করতে হবে, কিন্তু আমাকে হায়ার কনসেন্ট্রেশন ইউজ করতে হবে। তার জন্য এই যে বিভিন্ন ধরনের সিস্টেম আছে, সেটা আমরা যাব একটু পরে স্টেপ বাই স্টেপ। সেই স্টেপে আমরা আগায় কন্ট্রোল করব যেন তা পেরিএপিক্যাল ফোরামেন এপিক্যাল ফোরামেন দিয়ে যেন বের হয়ে না, এক্সিট না হতে পারে, সেটাকে আমার কন্ট্রোল করতে হবে। দিস ইজ প্রিকশন। Higher concentration of sodium hypochlorite are more toxic than lower concentration. However, because of the confined anatomy, আমাদের যে অ্যানাটমিটা যে confined of the root canal system, higher concentration have successfully been used during root canal treatment. Easily আমরা successfully করতে পারি যদি আমি প্রিকশন নিতে পারি। With a low incidence of mishaps, এবং তখন আমার মিসশেপসটা কম হবে, এর গ্রাজুয়ালি কমতে থাকবে, হবে না। Altogether, if lower concentration are to be used for intracanal irrigation, it is recommended that solution be used in higher volume and is more frequent intervals to compensate for the limitation of low concentration. Okay? আচ্ছা, it was concluded that আমি এই কনসেন্ট্রেশনের ব্যাপারে আমরা একটা কনক্লুশনে আসতে পারি, বলেছে the velocity of dissolution, তার যে ভেলোসিটিটা, তার যে স্পিড, this dissolution of the pulp fragment was directly proportional to the concentration of the sodium hypochlorite solution and was greater without the surfactant. The surfactant তখন কমে যাবে। Surface tension of the concentration is directly proportional to the concentration of the sodium hypochlorite. তাহলে লো কনসেন্ট্রেশনের সারফেস টেনশন কম, তাহলে ছড়াবে বেশি। তারপর বলছে এলিভেশন অফ টেম্পারেচার অফ দ্য সোডিয়াম হাইপোক্লোরাইট সলিউশন, যদি আমি এলিভেট করি টেম্পারেচার, ডিসলিউশন অফ দ্য পাল্প টিস্যু ওয়াজ মোর র্যাপিড, এটা একটু আগে আমরা পড়েছি।
percent variation of sodium hypochlorite solution after dissolution was inversely proportional. সেটা আমরা একটু আগে জেনেছি, the greater the initial concentration of the sodium hypochlorite solution, the smaller the reduction of its pH. pHটা smaller হয়ে যাবে। ওকে, এরপরে আসছে কন্টাক্ট টাইম, কতক্ষণ ইউজ করতে হবে। তাহলে প্রথমটা ছিল টেম্পারেচার, সেকেন্ডটা কন্টাক্ট, থার্ড নাম্বার হচ্ছে সেকেন্ডটা হচ্ছে কনসেন্ট্রেশন, আর থার্ড হচ্ছে কন্টাক্ট অর টাইম, তুমি কতক্ষণ ইউজ করতে হবে। টু বি ইফেক্টিভ দ্য ইন্ট্রাক্যানাল এজেন্ট মাস্ট কন্টাক্ট দ্য সাবস্ট্রেট, সাবস্ট্রেটের সাথে তার কন্টাক্ট হতে হবে। সিন্স অ্যান্টিমাইক্রোবিয়াল ইফেক্টিভনেস অফ সোডিয়াম হাইপোক্লোরাইট ইজ ডাইরেক্টলি related to it, contact time with the canal, greater the contact time, more effective it is. This is especially important in necrotic cases. যদি necrotic tissue থাকে বেশি তাহলে contact দিতে হবে অনেক বেশি। Therefore, continuous irrigation and time are important factor for the effectiveness of sodium hypochlorite and success of root canal treatment. In case of an irrigating solution, it neither dissolves nor physically flushes out the debris if it is not in contact with the substrate. তার মানে সে কন্ট্যাক্ট করতে পারে নাই। So it is critical that the canal should be mechanically enlarged to carry the solution to the apical extent of the canal preparation. তার মানে হচ্ছে আমার সলিউশনটা অ্যাপিকাল থার্ড পর্যন্ত যাচ্ছে না, তার জন্য কি করতে হবে, ইনস্ট্রুমেন্টেশনের প্রয়োজন, তাকে হোয়াইট করতে হবে ক্যানেলকে, তখন পানি সলিউশনটা যাবে। Canal preparation. When the canals are sufficiently enlarged, the solution can be deposited directly in the apical area of the preparation with a fine irrigating needle. এবং আমার যে ফাইন ইরিগেটিং নিডল আমরা পড়বো, একটু পরেই জানবো, সেটা দিয়ে আমরা ইজিলি এপিকাল 1/3 বর্তন দিতে পারি, তারপর ওটা ছড়াবে তার এপিকাল রিজিয়নে। প্রেজেন্স অফ অর্গানিক টিস্যু, আমরা জানি অর্গানিক টিস্যু আছে, ইনঅর্গানিক টিস্যু আছে। তো অর্গানিক টিস্যুর কারণে আমার এই ইরিগেশন সলিউশনের বাধা পায় কিভাবে। প্রেজেন্স অফ অর্গানিক টিস্যু ডিক্রিজেস দ্য ইফেক্টিভনেস অফ ইন্ট্রাক্যানাল মেডিকেমেন্টস, so the organic tissue must be removed mechanically. তাহলে প্রথম কি করতে হবে, অর্গানিক টিস্যুকে মেকানিক্যালি বের করতে হবে, or কেমোমেকানিক্যালিও আমরা বের করতে পারি by simultaneous use of instrumentation and irrigation solution, so that medication can therefore be used. If organic debris are present in root canal space, it protein content will coagulate, তার মানে অর্গানিক টিস্যু সোডিয়াম হাইপোক্লোরাইটের সাথে রিঅ্যাক্ট করে, অর্গানিক টিস্যুর মধ্যে প্রোটিন আছে, সেই প্রোটিনটা কি কোয়াগুলেশন হয়ে ওই জায়গাকে ব্লক করে দিবে। তার জন্য কি করতে হবে, যে কোয়াগুলেশন ফর্মেশন হলো সেটাকে পেনেট্রেশন প্রিভেনশনের জন্য আমাকে ইনস্ট্রুমেন্টেশনও করতে হবে, আবার ইরিগেশন সলিউশনও ইউজ করতে হবে। ওকে, তারপর হচ্ছে কোয়ান্টিটি, হ্যাঁ কতটুকু ইউজ করব সেটা অনেকটা কনসেন্ট্রেশনের মতোই। ইনক্রিজ ইন কোয়ান্টিটি ইনক্রিজ দ্য ইফেক্টিভনেস। ইট ইজ proved that ability of solution to debride was directly related to the quantity of irrigation solution. আচ্ছা, 5 নাম্বার ছিল কোয়ান্টিটি। এখন যে পয়েন্টটা পড়বো সেটা হচ্ছে এজিটেশন। সবচাইতে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এজিটেশন। হ্যাঁ, ইরিগেশন করছি কিন্তু আমি এজিটেশন করছি না, আমি মন্থন করছি না, আমি ঘূর্ণন দিচ্ছি না, আমি ভিতরটাকে ঘুরপাক খাওয়াচ্ছি না, তাহলে কি হবে, আমার এপিকাল থার্ডের যা অ্যানাটমি আছে কিছুই পরিষ্কার হবে না। তার জন্য কি করতে হবে, এজিটেশন। এই এজিটেশন নিয়ে আমি অনেক কিছু বলবো, এবং এজিটেশনের জন্যই আজকে আমাদের ইরিগেশন সলিউশনের নিডিলের অনেক চেঞ্জ আসছে, অনেক মেশিন ডিভাইস আসছে শুধুমাত্র এজিটেশন করার জন্য। কাকে এজিটেশন করবে, এপিকাল 1/3 কে এজিটেশন করবে। আগে আমরা এজিটেশন পড়ি, তারপর আমরা চলে যাবে এজিটেশনের সিস্টেম। এজিটেশন, দ্রবণ তৈরি করতে হবে, মিশ্রণ তৈরি করতে হবে, মন্থন করতে হবে। কিভাবে দেখি, আমরা পড়ি। Impact of mechanical agitation of hypochlorite solution tissue dissolution was very important. ঘুটন দিয়া
ভুল পাকায় ফেলতে হবে, তারপরে সেটাকে বের করতে হবে যা যা আছে সবগুলাকে, এবং তাতে কি হবে সোডিয়াম হাইপোক্লোরাইট মাইনুট ক্যানাল, ল্যাটারাল ক্যানাল, অ্যাক্সেসরি ক্যানাল, যেটা অ্যাক্সেসিবল না সেই জায়গাতে সেই স্পেসে তার ইনগ্রেস হবে। Very important, and they emphasized the great impact of violent fluid flow and shearing forces caused by ultrasound on the ability of hypochlorite dissolved tissue. তাহলে প্রথম কাজ হচ্ছে গুটা দিতে হবে, দ্রবণ তৈরি করতে হবে। Hypochlorite solution at the site of dissolution by agitation, preferably continuous, also resulted in a marked increase of hypochlorite effect. Ultrasonic agitation increased the effectiveness of 5% sodium hypochlorite in the apical third of the canal wall. Finally, passive ultrasonic irrigation with a nickel titanium tip produced superior tissue dissolving effects as compared to sonic irrigant অ্যাক্টিভেশন। একটু আগে বলেছিলাম ডিভাইসগুলো বিভিন্ন ধরনের ডিভাইস, এই ডিভাইসগুলো নিয়ে আমরা পড়বো একটু পরে ধারাবাহিকভাবে। তো এই এজিটেশন করছি আমরা, ঠিক আছে। আচ্ছা, এইগুলো 6 নম্বর পয়েন্ট। এজিটেশন নিয়ে আমি একটু পরে আরেকটা চ্যাপ্টারে চলে যাব। তার আগে আর যে পয়েন্টগুলো আছে, ইনক্রিজ দ্য ফ্যাক্টর হুইচ মডিফাই দ্য ইরিগেশন সলিউশন, তার মধ্যে আছে সারফেস টেনশন একটা বলা হয়েছে, ক্যানেল ডায়ামিটার, যদি ন্যারো ক্যানেল হয় সেখানে ইরিগেশন সলিউশন সহজে ঢুকবে না, ক্যানেলকে ডায়ামিটারটাকে বড় করতে হবে। আর যদি ন্যারো ক্যানেল হয় তার জন্য ইরিগেশন সলিউশনকে ঢুকানোর জন্য আমাকে এজিটেশন করতে হবে। এইজ অফ ইরিগেন্ট আরেকটা পয়েন্ট, 9 নাম্বার পয়েন্ট, এগুলো আমার পরীক্ষাতে লিখতে হতে পারে। এইজ অফ ইরিগেন্ট আমরা বলা হচ্ছে ফ্রেশলি প্রিপেয়ার্ড সলিউশন আর মোর ইফেক্টিভ দ্যান ওল্ডার ওয়ান। ওকে, পুরানো যে সলিউশন সেটা ইউজ করবো না, অলওয়েজ নতুন সলিউশন আমরা ফ্রেশ সলিউশনই সোডিয়াম হাইপোক্লোরাইট আমরা ইউজ করব, পুরানোটা ডিসকার্ড করে দিব। লেভেল অফ অবজারভেশন, আমাকে অবজারভেশন করতে হবে, আর ফ্রিকোয়েন্সি অফ ইরিগেশন বারবার করতে হবে। এই হচ্ছে তার 11টা পয়েন্ট। আচ্ছা, এখন আমরা চলে যাব এজিটেশনের আগে কিছু ইনস্ট্রুমেন্টের কথা বলা হচ্ছে ফর ইরিগেশন। এখানে স্পেশালাইজড irrigating syringe or device is used for irrigation with agitation. Irrigation with agitation, আমরা ইরিগেশনও করব তার সাথে এজিটেশনও করব। Most researchers have shown that unaided irrigation requires at least a size of 25 apex for it to reach the more apical portion of canals, ঠিক আছে। Nearer specialized side venting endodontic syringe with narrower diameter, that is 32 or 30, এটা হচ্ছে narrower because যত নাম্বার বেশি তত গ্যাজ কম, are available which aid in getting irrigation closer to apex and help the irrigant to move sideways. আমরা এখন চলে যাব ক্লাসিফিকেশনে। ক্লাসিফিকেশন অফ ইরিগেটিং নিডল, ঠিক আছে। আমাদের বলা হচ্ছে ইরিগেটিং নিডল আমরা ম্যানুয়াল হতে পারে অথবা হতে পারে মেশিন অ্যাসিস্ট্যান্ট। ম্যানুয়াল আছে কিছু, মেশিন অ্যাসিস্ট্যান্ট আছে কিছু, এটা পরে আজকে আমরা শেষ করব। তারপর ম্যানুয়ালের মধ্যে আছে নাম্বার 1 হচ্ছে সিরিঞ্জ, আছে ব্রাশেস, আর হচ্ছে ম্যানুয়াল ডাইনামিক এজিটেশন। ওকে, এটা ম্যানুয়াল ভাবে আমরা এজিটেশন করছি, সেটা ডিটেইলস আমরা একটু পড়ব। এজিটেশন করলে কি হচ্ছে, কি লাভ হচ্ছে সেটা জানবো। সিরিঞ্জ, আমাদের সিরিঞ্জ কয় ধরনের আছে আমরা জানি। সিরিঞ্জ ইউজ করছি অথবা ক্যানুলা ইউজ করছি। সিরিঞ্জ আছে 2 ধরনের, একটা হচ্ছে ক্লোজড এন্ড নিডলস উইথ সাইড ভেন্ট। হ্যাঁ, জানি এটা ক্লোজড এন্ড নিডল উইথ সাইডে হচ্ছে তার ভেন্টিলেশন, যে দিয়া সলিউশন বের হবে। সেটা যে 2 ধরনের, একটা হচ্ছে প্রোরিঞ্জ আর একটা হচ্ছে ম্যাক্স আই প্রো। এগুলো রিটেনে লিখতে হবে, বলতে হবে। প্রোরিঞ্জ 25, 28, 30 গেজ প্রোব আছে, ম্যাক্স আই প্রো 21, 30 গেজ নিডল আছে। ওকে, তারপরে আছে ওপেন অ্যান্ড নিডল উইথ এ সাইড ভেন্ট। ওপেন অ্যান্ড নিডল উইথ সাইড ভেন্ট সেটা আবার 2 ধরনের, একটা হচ্ছে মনোজেক্ট এন্ডোডন্টিক নিডল এন্ড স্ট্রোক। ওকে, এই হচ্ছে তার
আচ্ছা, এরপরে বলা হচ্ছে দ্য রাউন্ডেড টিপ। রাউন্ডেড টিপ কার থাকবে? অবশ্যই ক্লোজ এন্ডেড। দ্য রাউন্ডেড টিপ prevents the risk of perforating the apex and allows for safe irrigation of the entire length of the root canal. তাহলে যেটা ক্লোজড এন্ড যার তার দিয়া ইরিগেশন সলিউশন কম বের হবে। সরি, দিস ইজ ক্লোজড এন্ড ইরিগেশন নিডল। এটা হচ্ছে ওপেন এন্ড, এটাও ওপেন এন্ড, দুইটা ওপেন এন্ড একটা ক্লোজড এন্ড। হ্যাঁ, এটা একটা ওপেন এন্ড বেবেল, যেটা আমরা নর্মাল সিরিঞ্জে ইউজ করি বেবেলিং করা। তার আগাটা এইভাবে থাকবে, তার টিপটা এইভাবে থাকবে। আর এটা হচ্ছে এটাও একটা ওপেন এন্ড বাট সাইড ভেন্ট। তার মানে যতই আমি এখানে ফোর্সফুল ইরিগেশন সলিউশন সাপ্লাই দেই না কেন, সেটা কিন্তু এইদিকে যাবে না, কারণ একে সাইডে কাটা, এদিকে বের হয়ে যাবে। এটাকে বলি আমরা, এই সিস্টেমটাকে বলছি আমরা, এই সিস্টেমটাকে বলছি আমরা মনোজেক্ট উইথ মনোজেক্ট বলা হয়। আর বলা হয়েছে এটা হচ্ছে কি ফর্মে বলা হয় থাকে, তারাও দেখি। মনোজেক্ট মনোজেক্ট উইথ সাইড ভেন্ট বলা হচ্ছে সেটাকে। আচ্ছা, তাহলে আমরা এই যে এটা এবং এটা তিনটা পেলাম এখানে, বেবেলড উইথ ওপেন এন্ড, মনোজেক্ট উইথ সাইড ভেন্ট, ক্লোজড এন্ড উইথ সাইড ভেন্ট। এই ক্লোজড এন্ড উইথ সাইড ভেন্ট আবার বিভিন্ন ধরনের হয়, যেমন ক্লোজ এন্ড সাইড ভেন্ট একটা ভেন্টিলেশন হতে পারে, ডাবল ভেন্টিলেশন হতে পারে, মাল্টি ভেন্টিলেশন হতে পারে। তাহলে ক্লোজড এন্ড, অল আর ক্লোজড এন্ড, বাট ভেন্টিলেশন একটা, ভেন্টিলেশন দুটা, ভেন্টিলেশন মাল্টিপল, সেটা আমরা ইউজ করতে পারি। ওকে, তাহলে ইরিগেশন নিডল commercially available, open and flat, open and flat, open and flat আছে, this open and flat, open and bevel, open and side vent, open and side vent or notch tip, এটাকে notch tip বলা হয়ে থাকে। ওকে, আর বলা হয়েছে ক্লোজড এন্ড সাইড ভেন্টেড এর মধ্যে আছে ক্লোজড এন্ড সাইড ভেন্ট, সিঙ্গেল ভেন্টিলেশন, ডাবল ভেন্টিলেশন অর মাল্টি ভেন্টিলেশন। আমরা একটু আগে ছবি দেখেছি, ঠিক আছে। জেনারেলি ওপেন এন্ডেড নিডেড, ওপেন এন্ডেড, হ্যাঁ, নিডল জেনারেট মোর ভেলোসিটি। ওপেন এন্ডেড যেটা, সেটার ভেলোসিটি অনেক বেশি, কারণ সে তো ফোর্সফুলি বের করছে ওয়াটার, এবং সেটা এপিক্যাল দিয়া বের হওয়ার চান্স থাকে। যদি ওপেন এন্ড, এটা দিয়ে আমরা ফোর্সফুলি বের হবে এটা দিয়া, হ্যাঁ। অথচ এটা দিয়ে ওপেন এন্ডেড, অত সাইড ভেন্ট, এটাকে বলা হয় স্ট্রোকো, সেটা দিয়ে আমরা মনোজেক্ট যেটা, তো সেটা দিয়ে যদি ইউজ করি, তাহলে সাইডে দিয়ে পানি বের হয়ে ইরিগেশন সলিউশন রিভার্স হয়ে আমার ফ্লাশ আউট হয়ে আসবে, এপিক্যাল ফোরামেন দিয়ে চান্স কমবে। এটি এখানে বলছে জেনারেলি ওপেন এন্ডেড নিডলস জেনারেট মোর ভেলোসিটি অফ ইরিগেশন দেন ক্লোজ এন্ডেড, বাট ক্লোজ এন্ডেড আর সেফার। কিন্তু আমাদের জন্য ক্লোজড এন্ড হচ্ছে মোর সেফার। আমরা ক্লোজ এন্ডেড ইউজ করব, তার মানে কোনটাই যেগুলো প্রোরিঞ্জ আছে বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়, আমরা প্রতিনিয়ত ইউজ করছি এটা। The irrigation extrusion beyond the apex is more important. আমাদের সলিউশনটা যেন বের হয়ে না যায় এপিক্যাল ফোরামেন দিয়া, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট দেন ইরিগেশন ভেলোসিটি। ইরিগেশন ভেলোসিটির চেয়ে ইরিগেশন যদি এপিক্যাল ফোরামেন দিয়ে বের হয়ে যায়, সেটা আমাদের জন্য অনেক ক্ষতিকর একটা ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, এই গেল আমাদের ম্যানুয়ালের মধ্যে আমরা আরেকটা করতে পারি, আরো কিছু আছে, সেটা হচ্ছে ম্যানুয়াল সিরিঞ্জের মধ্যে আছে সিরিঞ্জ ইরিগেশন উইথ নিডল ক্যানুলাস ইউজ করা হচ্ছে, ডিফারেন্ট সাইজেস আর ইউজড। আর এখানে যেমন এই যে কলম নিয়ে মনে করি এটা নিডল, এটা ইয়ের সাথে লাগতেছে, এটা হচ্ছে স্লিপারি অ্যাটাচমেন্ট, কিন্তু এখানে যদি দাগ কাটা থাকতো তাহলে এটা যে লাগতো, তাহলে এটাকে বলতাম আমরা লিভার লক। যেমন এইটা লিভার লক কি হয়, এইভাবে লিভার লক, এখানে
নিডলটা এই সিরিঞ্জের সাথে নিডলটা ঢুকে টাইট হয়ে লেগে থাকে, তখন যদি আমি ফোর্সফুল ইরিগেশন সলিউশন দিই তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স কম থাকে। অনেক সময় ইনজেকশন দিতেছি ছুটে মুটে মুখটুক ভরে যায় অনেকে, এটা অনেকেরই হয়েছে, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমার গেল এইটা। আচ্ছা, এই ইরিগেশন সলিউশনের যে ম্যানুয়ালটাকে আরো মডিফাই করে তৈরি করা হয়েছে এখনকার এই সময়ে, সেই মডিফিকেশন দুইটাকে করা হয়েছে। একটা হচ্ছে বেন্ডিং দ্য টিপ, বাজারে পাওয়া যায় বেন্ডিং অবস্থায় বেন্ডিং করা টিপ, আর অথবা ফ্লেক্সি গ্লাইড নিডল। একটা হচ্ছে ফ্লেক্সি গ্লাইড নিডল, আগাটা মেলিয়েবল, যেমন এইভাবে একটা নিডল পাওয়া যায়, এটাতে স্টপার লাগানো আছে, আমরা বাজারে কিনতে পাই, সেটা দিয়ে আমরা ইরিগেশন করতে পারি। তাতে কি ক্যানেলের মাপটা নিয়ে, এটা আবার হচ্ছে সাইড ভেন্ট, দেখো সাইড ভেন্টিং, এটা পাওয়া যায় সাইড ভেন্ট উইথ ওপেন অ্যাপেক্স, ঠিক আছে? আবার এটা হচ্ছে, এটাও বাজারে পাওয়া যায়, সাইড ভেন্ট না, এটা হচ্ছে ওপেন অ্যাপেক্স, ঠিক আছে? আবার এই ধরনের একটা নিডল পাওয়া যায়, এটাও ওপেন অ্যাপেক্স হতে পারে, ক্লোজড এন্ড হতে পারে, কিন্তু আগাটা ফ্লেক্সিবল, ইজিলি তুমি মেলিয়েবল, যেখানে ইচ্ছা যেমন ইচ্ছা তাকে মেলিয়েবল করতে পারো। নরম এই জায়গাটা, আগাটা এই জায়গাটা শক্ত, এই পার্টটা নরম, ইজিলি আমরা মুভমেন্ট করাতে পারি, ক্যানেলের মধ্যে ইজিলি ইনগ্রেস হতে পারে, কারণ সেই জায়গাটা সফট, কিন্তু সেপারেশন হওয়ার চান্স কম থাকবে। গেল এটা। আচ্ছা, এখন আমাদের বলা হচ্ছে যে এই যে ইরিগেশন আচ্ছা অ্যাডভান্টেজটা বলা একটু আগে বলেছি আমরা, ওপেন এন্ড আর ক্লোজ এন্ডের। আর তাহলে ডিসঅ্যাডভান্টেজটা কি? নট এনাফ ফ্লাশিং অ্যাকশন। ম্যানুয়াল যতগুলাই আমরা ইউজ করছি তার ফ্লাশিং অ্যাকশনটা খুব ভালো না। ডেলিভার সলিউশন অফ 1 মিলিমিটার ডিপার দেন দ্য টিপ অফ দ্য নিডল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমরা বেভেল যেটা ওপেন এন্ড, যেমন এই ছবিটা আমি আবার একটু দেখাই, বলা হচ্ছে এই দুইটার ক্ষেত্রে যদি এই পানিটা এই দিক দিয়ে বের হয়, এখানে পানি দিয়ে বের হয়, ইরিগেশন সলিউশন বের হয়, তাহলে আমার মিনিমাম এপিকাল ফোরামেন থেকে 3 মিলিমিটার দূরে রাখতে হবে, ঠিক আছে? আর এই যে এটা দিয়ে যদি করি তাহলে আমাকে 2 মিলিমিটার দূরে রাখতে হবে। আর ক্লোজড এন্ড দিয়ে যদি করি তাহলে আমাকে এপিকাল ফোরামেনের 1 মিলিমিটার দূরে রাখলেও চলবে। এটা হচ্ছে একটা থিওরি ইরিগেশন সলিউশনের জন্য, ওকে? এরপরে বলা হচ্ছে ব্রাশিং করা হয় ক্যানেলকে। সেখানে যে ব্রাশের নাম পাওয়া গেছে সেটার নাম হচ্ছে এন্ডো ব্রাশ, ইউজড অনলি অ্যাজ অ্যান অ্যাডজাঙ্ক, তার সাহায্যকারী হিসাবে ব্রাশ ইউজ করা হয়। সেখানে নাইলন ব্রিস্টল অ্যাড করা হয়েছে, কিন্তু অনেক সময় কি হয়, এই নাইলন ব্রিস্টলটা সেপারেট হয়ে ক্যানেলে থেকে যেতে পারে, কিন্তু আমরা যদি রেডিওগ্রাফিক্যালি নাইলন ব্রিস্টল রেডিওলুসেন্ট এটাকে আমরা ধরতে পারবো না, এই জন্য এটা একটু মানে একটা ডিসঅ্যাডভান্টেজ। তারপরে আরেকটা হচ্ছে নেগেটিভ এফেক্টস বলা হয়, নেগেটিভ, এটা হচ্ছে সাইড ভেন্ট, এইভাবে পাওয়া যায়, বাজারে পাওয়া যায়, এবং এটার আগাতে ব্রাশ লাগানো আছে, পানিও বেরোবে এদিকে, ব্রাশিং করতে পারবে, ব্রাশিং করা হবে, যে ফিডার যেমন ব্রাশিং করা হয়। নেগেটিভ এফেক্টস রিসেন্টলি ইন্ট্রোডিউসড, সেটা 30 গ্যাস নিডল কাভার্ড উইথ ব্রাশ, সেটা 30 গ্যাস নিডল পাওয়া যায়। স্যার আপনারও আরো ডেন্টাল ফার্মের ক্লাস চাই, এটা শেষ করি রে বাবা। তাহলে নেগেটিভ এফেক্টসটা আছে, বাজারে পাওয়া যায় এফেক্টস, রিসেন্টলি ইন্ট্রোডিউসড, সেখানে 30 গ্যাজ নিডল কাভার্ড উইথ ব্রাশ, এখানে একটা ব্রাশ লাগানো আছে, ওকে? তারপরে আছে ম্যানুয়াল ডাইনামিক এজিটেশন, আমরা একটু আগে পড়েছি ম্যানুয়াল ডাইনামিক এজিটেশন, ম্যানুয়ালি করব, এটা আমরা টোটালি পড়ব। মনে করো ক্যানেলের মধ্যে একটা জিপি নিয়া, যেটা জিপিটা হবে মাস্টার জিপি, মাস্টার এপিকাল ফাইলের রিলেটেড যে জিপিটা, এবং সেটা থেকে আমি 1 মিলিমিটার বা 2 মিলিমিটার কেটে নিব, তারপরে সলিউশন দিব, ইরিগেশন সলিউশন দিব, তারপর আপ এন্ড ডাউন মুভমেন্ট করব। দিস ইজ নোন অ্যাজ ম্যানুয়াল এজিটেশন। এই ম্যানুয়াল এজিটেশনের মাধ্যমে কি করব, আমি ফ্লুইডটাকে কি করব, ছড়ায় দিব এপিকাল পোরশনের মধ্যে, এবং সে কি করবে, ফ্লুইডটা, ইরিগেশন সলিউশনটা এপিকাল পোরশনের মধ্যে যা 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 আছে মাই অ্যানাটমি তাকে ক্লিয়ার করবে। দিস ইজ থিওরি। এই যে ম্যানুয়াল এজিটেশনের প্রয়োজনীয়তা কি, আমরা আগে পড়ি। ম্যানুয়াল এজিটেশনের প্রয়োজনীয়তাটা হচ্ছে সে এপিকাল ভেপর লককে
দূর করতে পারবে। যে কোনো আমরা যে মেশিন ডিভাইস ইউজ করব সেগুলাও কিন্তু আমাদের এপিকাল পোর্শনের যে ভেপর মানে হচ্ছে বাষ্প দ্বারা লক হতে পারে। বাষ্প হচ্ছে কিছু বাবল তৈরি করবে, যে বাবলগুলোর কারণে আমার ইনস্ট্রুমেন্টেশন হবে না, আমার ইরিগেশন সলিউশন আর ক্যানেলের ভিতরে যাবে না, ল্যাটারাল ক্যানেলে যাবে না, এপিকাল ডেল্টাতে যাবে না। এই ইফেক্টটাকে বলা হচ্ছে এপিকাল ভেপার লক। এপিকাল ভেপার VAPOR ভেপার লক। তাহলে আমরা আগে পড়ি হোয়াট ইজ এপিকাল ভেপার লক। ক্যানেলের মধ্যে এপিকাল ভেপার লক হতে পারে, এবং এপিকাল ভেপার লক হলে এপিকালি সলিউশন যাবে না। এটাকে দূর করার জন্য আমাকে কি করতে হবে? এজিটেশন করতে হবে। আমরা ম্যানুয়াল এজিটেশন করতে পারি কি দ্বারা? জিপি দ্বারা। তাহলে আগে পড়ি ম্যানুয়াল যে লকটা কি। ডেফিনেশন আর এয়ার এনট্র্যাপমেন্ট হবে কোথায়? এপিকাল 1/3 at the apical third by advancing the irrigant apically. ইরিগেশন সলিউশন অ্যাডভান্সিং হবে। ইট রেজিস্ট করবে কাকে? ডিসপ্লেসমেন্ট ডিউরিং ইনস্ট্রুমেন্টেশন এন্ড ফাইনাল ইরিগেশন। আমি যে ফাইনাল ইরিগেশন করব, ইনস্ট্রুমেন্টেশন করব, তাতে কি হবে? ইনস্ট্রুমেন্ট ওই জায়গা পর্যন্ত যাবে না, এবং আমার ফাইনাল ইরিগেশনের ওই এরিয়াতে যা টাচও করবে না, ওই জায়গায় ওই থাকবে, এমনকি জিপিও যাবে না, এমনকি অবট্রুশন মেটেরিয়াল দ্যাট ইজ সিলারও দেওয়া যাবে না। তাহলে ওই জায়গায় গ্যাপ থাকবে, তার জন্য এরকে বলা হচ্ছে এপিকাল ভেপার লক হয়ে যাবে। এই লককে ছোটানোর জন্য কি করতে হবে? এজিটেশন। তাহলে আমরা যে প্রথম বলেছিলাম এজিটেশনের 1 নম্বর গুরুত্ব কি? এজিটেশনের নাম্বার 1 গুরুত্ব হচ্ছে ভেপার লককে দূর করছে, এবং এপিকাল যে মাইনুট অ্যানাটমি আছে, মরফোলজি আছে, সেটাকে বের করে নিয়ে আসছে, এবং ডেড স্পেসকে আমরা ইজিলি ব্লক করতে পারছি। দিস ইজ থিওরি। আচ্ছা, আমরা এখন পড়ি এই যে এজিটেশনের এটা কি। ইট ইজ অফেন ডিফিকাল্ট ফর the irrigant to reach the apical portion of the canal because of the vapor lock effect. এই vapor lock ইফেক্টের কারণে আমার ইনস্ট্রুমেন্ট অথবা ইরিগেশন সলিউশন আর যাবে না। তারপরে কি বলছে? জেন্টলি মুভিং ওয়েল ফিটিং গাটাপারচা। জেন্টলি মুভিং ওয়েল ফিটিং গাটাপারচা, যেটা ওয়েল ফিটিং কেন হয়েছে? ইজ এ মাস্টার এপিক্যাল ফাইলের রিপ্লেসিং মাস্টার এপিকাল জিপি, এবং তা থেকে আমরা 2 মিলিমিটার কেটে নিব মাস্টার কোন আপ টু ডাউন ইন শর্ট 2 to 3 মিলিমিটার কেটে নিব, এন্ড আপ এন্ড ডাউন মোশন করব। মোশন করলে কি হবে? আমার ফ্লুইডটা কি হবে? এপিক্যালি ছড়াবে, এবং ওই যে ব্যাপারটা হয়েছিল, ব্যাপারটা আস্তে আস্তে ডিসলিউট হয়ে যাবে, এবং সেটা আবার পানিতে রূপান্তর ধারণ করবে। উইদিন অ্যান ইনস্ট্রুমেন্ট ক্যানেল ক্যান প্রডিউস অ্যান ইফেক্টিভ হাইড্রোডাইনামিক ইফেক্ট। এই যে একটু পানিটা হয়ে যে বাতাসটা বাবলটা পানিতে রূপ নিবে, হাইড্রোডাইনামিক ইফেক্ট হবে। ক্যান ফোর্স দ্য ইরিগেন্ট টু দ্য আনটাচড ক্যানেল সারফেস, এবং আমার ইরিগেশন সলিউশন যে জায়গাতে যাওয়ার কথা আনটাচড অ্যানাটমি, সেই আনটাচড অ্যানাটমিতে যাবে। দ্য ল্যাবোরিয়াস নেচার, এটা একটা ল্যাবোরিয়াস কাজ, অনেক বিরক্তিকর একটা কাজ। এটা যে আপ এন্ড ডাউন করা, একটা জিপি ঢুকায়া উপর থেকে নিচ বারবার করা, এটা কতবার করতে হয়? 100 বার 1 মিনিটে। একটা বইয়ে লিখেছে 100 বার 1 মিনিটে, কোথায় লিখেছে 30 সেকেন্ডে 100 বার, এবং এটার ফোর্সও বলা হয়েছে, একটু পরে আমি বলছি। ক্যান ফোর্স দ্য ইরিগেন্ট to the untouched canal surfaces. The laborious nature of these hand-activated procedures still hinders its application in routine clinical practice. এবং এটা আমাদেরকে রুটিন ক্লিনিক্যাল প্র্যাকটিসে নিয়ে আসতে হবে। এজিটেশন, আমি বারবার বলতেছি, এজিটেশন ইজ ইম্পর্টেন্ট টু ইরিগেশন। ইরিগেশনের সাথে এজিটেশন দরকার। এজিটেশন যদি ঠিক মতো হয় তাহলে ক্যানেল ক্লিন হবে, এবং অবটুরেটিং পার্ট লিকুইড সিলারটা ইজিলি যাবে, এবং আমরা যখন এক্সরে করব দেখো যে আমার ল্যাটারাল ক্যানেল সিল হয়েছে, আমার এপিকাল ডেল্টা আমি পাচ্ছি, আমি টোটাল অ্যানাটমি আমার চোখের সামনে ভাসবে। একটা মাত্র কারণ, যদি আমরা এজিটেশন ঠিক মতো করি। Therefore, there are a number of automated devices designed for agitation of root canal irrigation. যদি আমার এজিটেশন মেশিন থাকে, অনেক ধরনের মেশিন আছে,
পড়বো আমরা। এই মেশিনগুলা অনেকেই আমরা ইউজ করছি, আমাদের অনেকের চেম্বারেই আছে। যদি এইগুলা থাকে ওয়েল, তাহলে আরো ভালো, আমার ম্যানুয়াল করতে হচ্ছে না, আমরা মেশিন দিয়ে কাজ করব। ওকে, আচ্ছা, sodium hypochlorite react with organic material in the root canal and quickly forms micro air bubbles at the apical 1/3 that coalesces into an apical vapor lock with subsequent instrumentation. বারবার ইনস্ট্রুমেন্টেশন করেছি, এপিক্যাল লক হয়ে গিয়েছে ভেপারের মাধ্যমে। অ্যাকাউস্টিক মাইক্রোস্ট্রিমিং এন্ড ক্যাভিটেশন আর লিমিটেড। একটা আল্ট্রাসোনিক ডিভাইস আছে, সেটা দ্বারা যদি অ্যাকাউস্টিক স্ট্রিমিং হয় এবং ক্যাভিটেশন ফরমেশন হয়, এটা আমরা একটু পরে পড়বো কিভাবে হয়, কিভাবে কাজ করে, আমি ডিটেইলস পড়াই দিব। এটার মাধ্যমে আমরা দূর করতে পারি। আচ্ছা, প্রবলেমস অফ এপিক্যাল ভেপর লক। এপিক্যাল ভেপর লক থাকলে কি হবে? প্রিভেন্টস দ্য ফ্লো অফ ইরিগেন্ট ইনটু দ্য এপিক্যাল রিজিয়ন, প্রিভেন্টস অ্যাডিকুয়েট ডেব্রাইডমেন্ট অফ দ্য এপিক্যাল রিজিয়ন। হাউ টু ওভারকাম দ্য এপিক্যাল ভেপর লক? ওভারকাম করব কিভাবে? আমরা ম্যানুয়াল দিয়ে করতে পারি, একটু আগে বলেছি, আমরা মেশিন দিয়েও করতে পারি। ম্যানুয়াল দিয়ে কি করব, কিভাবে করব? হ্যান্ড অ্যাক্টিভেটেড ওয়েল ফিটেড gutta-percha master cone that is introduced to working length after instrumentation. টেকনিকটা কিভাবে করব? gently moving a well fitting gutta-percha points master cone up to down short 2 to 3 millimeter strokes within an instrumented canal. সেখানে কিভাবে বলা হচ্ছে, প্রিন্সিপাল কি? চেঞ্জেস ইন ইন্ট্রাক্যানাল প্রেসার। আমরা ইন্ট্রাক্যানাল প্রেসারটাকে চেঞ্জ করছি। ফ্রিকোয়েন্সি অফ 3.3 হার্টজ পার 100 স্ট্রোক পার 30 সেকেন্ড। তার মানে কোনো কোনো জায়গায় বলা হচ্ছে 30 সেকেন্ডে 100 বার, কোনো কোনো জায়গায় বলা হচ্ছে 100 স্ট্রোক দাও তুমি 1 মিনিটে। তাতে কি হবে? এই যে ভিসকোসিটি ডমিনেটেড ফ্লো, তাতে কি একটা ফেনা হবে, ফেনাটা বাদে একটা ভিসকাস, বারবার করতে করতে একটা কি আঠালোতা তৈরি হবে। এই যে ভিসকোসিটি ডমিনেটেড ফ্লো হবে, মিক্সিং অফ ফ্রেশ স্প্যান্ট সলিউশন উইথ দ্য রিচ ইরিগেন্ট, এবং এতে কি হবে? ইরিগেশন সলিউশন বিভিন্ন জায়গায় যাবে এবং ওই জায়গাটাকে ক্লিয়ার করে ফেলবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমাদের মেশিন ইরিগেশন কি কি আছে? মেশিন অ্যাসিস্টেড ইরিগেশনের মধ্যে আছে রোটারি ব্রাশেস। আমরা আগে পড়েছি ম্যানুয়াল ব্রাশ। আমরা জানি কোন কোন এন্ডোডন্টিক ইনস্ট্রুমেন্টের সাথে মধ্যেখানেই ব্রাশ লাগানো আছে, সেটা হচ্ছে রোটারি ফাইল। রোটারি ফাইলের মধ্যেই ব্রাশ লাগানো আছে ফর ইরিগেশন। তাহলে রোটারি ব্রাশের নাম হচ্ছে রডলেস ব্রাশ, ক্যানেল ব্রাশ। কন্টিনিউয়াস ইরিগেশন বাই ইনস্ট্রুমেন্টেশন, সেখানে আমরা সেফ ফাইল ইউজ করতে পারি, সেলফ অ্যাডজাস্টিং ফাইল অথবা কোয়ান্টেক ফাইল ইউজ করতে পারি। এটা অনেক এক্সপেন্সিভ জিনিস, আমাদের অনেকের নাও থাকতে পারে। সনিক ইরিগেশন করতে পারি। সনিক ইরিগেশনের মধ্যে আছে এন্ডো অ্যাক্টিভেটর, রেসপিসনিক ফাইল এন্ড ভিব্রিঞ্জ। এগুলো সব নেটের ছবি আছে, দেখে নিবা। আমি এগুলার ছবি একটা একটা করে দেখাবো। তারপরে আছে আলট্রাসনিক ফাইল। Two types are used: activating ultrasonic irrigation আর active ultrasonic irrigation আর passive ultrasonic irrigation। তারপরে আছে passive ultrasonic irrigation, active ultrasonic irrigation আমরা পড়বো। আর তারপর হচ্ছে এন্ডোভেক সিস্টেম, ইট ইজ প্রডিউসেস নেগেটিভ প্রেসার। নেগেটিভ প্রেসারের মধ্যে পানিটাকে নেগেটিভ প্রেসার প্রডিউস হচ্ছে, একদিকে ঢুকবে আর একদিকে বের হয়ে আসবে। এটা আমরা ডিটেইলস পড়বো। আর রিসেন্ট অ্যাডভান্সেসের মধ্যে কিছু আছে, সেগুলো আমরা একটু ডিটেইলস পড়বো। এখন আমরা চলে যাই, আজকে কি থাকবে? আচ্ছা, একটু দিয়ে আমি শেষ করি আজকে। আচ্ছা, আমরা পড়েছিলাম কোথায়? আমরা বলেছিলাম এজিটেশন। হ্যাঁ, এজিটেশনের আগে আমরা আরেকটা জিনিস বলি, যে আমরা ইরিগেশন মেথডটা আমরা করছি বিভিন্নভাবে। এই মেথডের যে সিস্টেম, তার মধ্যে কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে, বিশেষ করে রিটেনের জন্য, থার্ড সেকেন্ড ইয়ার অথবা ফাইনাল ইয়ার। তার আমরা লিখবো এইভাবে: ইট ইজ স্ট্রংলি রিকমেন্ডেড দ্যাট দ্য নিডল লাই প্যাসিভলি। নিডল কখনো ক্যানেলের মধ্যে টাইটলি ফিটিং হবে না, প্যাসিভলি ইন দ্য ক্যানেল অ্যান্ড নট এনগেজ দ্য ওয়াল, এবং ওয়ালে এনগেজড হবে না। এই 27 গজ or 27 gauge or 30 gauge, 27 or 30 gauge needle is
প্রেফার্ড, অলওয়েজ আমরা 27 to 30 গ্যাস নিডলটাকে প্রেফার্ড করব। The solution must be introduced slowly, এগুলো বেসিক কথা যদি রিটেনের জন্য লিখতে হবে। The irrigating needle should be bent to allow easier delivery of the solution and to prevent deep penetration of the needle. Okay, the irrigation needle should be bent, আমরা ব্যান্ড করে নিব। যদি ব্যান্ড আমি আমরা ব্যান্ড না কিনি, অথচ ব্যান্ড পাওয়া যায়, আমরা একটু আগে দেখেছি। অ্যালাউ ইজিয়ার ডেলিভারি, যদি ব্যান্ড হয় তাহলে ইজি ডেলিভারি হবে অফ দ্য সলিউশন অ্যান্ড টু প্রিভেন্ট ডিপ পেনিট্রেশন অফ দ্য নিডল। তাতে ব্যান্ড হলে ডিপ পেনিট্রেশন হবে না, কারণ ফোর্সফুল ইন্সপিরেশন হবে না। কেয়ার মাস্ট বি টেকেন উইথ ইরিগেন্টস লাইক সোডিয়াম হাইপোক্লোরাইড টু প্রিভেন্ট অ্যাক্সিডেন্ট। কোনোভাবেই অ্যাক্সিডেন্ট করা যাবে না। হ্যাঁ, তার জন্য ওই একটু আগে বলেছিলাম, বেবেলে যদি হয় এবং ওপেন এন্ড হয় তাতে 3 মিলিমিটার গ্যাপ রাখতে হবে। এটা আমরা ধরি কিন্তু পরীক্ষায়। নচড হলে তাতে হবে কি 2 মিলিমিটার শর্ট হতে হবে, ঠিক আছে। আর যদি ক্লোজড এন্ড হয়, সিঙ্গেল ভেন্টিলেশন, ডাবল ভেন্টিলেশন এন্ড মাল্টিপল ভেন্টিলেশন, সেখানে আমার মিনিমাম 1 মিলিমিটার গ্যাপ রাখতে পারলেই হবে। আচ্ছা, ইরিগেন্ট এক্সচেঞ্জ বিহাইন্ড দ্য নিডল টিপ reaches only 1 to 3 millimeter depending on the needle type and irrigant flow। একটু আগে এই কথাটা বলেছি। সাইড ভেন্টেড নিডল, যদি সাইড ভেন্টিলেশন হয় নিডল টিপ may offer safer irrigation than open-ended needle in positive pressure irrigation। আর বলা হচ্ছে agitation of the irrigation and constant refreshment greatly increase the effectiveness of the solution। এবং আমরা যদি agitation করি বারবার এবং ফ্রেশলি সলিউশন ইউজ করি, তাহলে আমরা অনেক ভালো একটা রেজাল্ট পাবো এবং সে থেকে আমাদের এন্ডোডন্টিক সাকসেস কাছাকাছি আমাদের কাছে চলে আসবে। আচ্ছা, এখন আমরা প্রথম পড়েছিলাম আমরা এজিটেশনের ম্যানুয়াল এজিটেশন। এখন আমরা এজিটেশন করতে পারি কি কি দ্বারা? এজিটেশন আমরা করতে পারি সনিক এন্ড আলট্রাসনিক অ্যাক্টিভেশন, নেগেটিভ এপিক্যাল প্রেসার অ্যাক্টিভেশন, সেফটি ইরিগেশন, লেজার অ্যাক্টিভেশন, এই কয়েকটা দ্বারা আমরা এজিটেশন করতে পারি। ওকে, আজকে থাকবে, থাক আজকে। ওকে, আমারে ওই তারেক বলছিল কালকে নেওয়ার, আমি কালকে নিব না, আমি আগামী বুধবারে আবার নিব। আমরা এখান থেকে আবার শুরু করব। আমরা ম্যানুয়াল এজিটেশন পড়েছি। আমরা ম্যানুয়াল এজিটেশন করছি কি দিয়া? আমরা জিপি দ্বারা করছি ম্যানুয়াল এজিটেশন। ম্যানুয়াল এজিটেশন আমরা জিজ্ঞেস করতে পারি পরীক্ষায়, ম্যানুয়াল এজিটেশন করতেছি জিপি দ্বারা, এবং সেই জিপিটা হবে মাস্টার এপিকাল ফাইলের প্যারালাল জিপি। 2 মিলিমিটার কেটে নিব এবং আমরা আপ এন্ড ডাউন মোশন করব। 100টা স্ট্রোক দিতে পারি, 1 মিনিট বললেও নিব, 30 সেকেন্ড বললেও নিব। আর সেখানে তার হার্টস হবে কতটুকু? 3.3 হার্টস। এইটা প্রত্যেকটারই একটা ধারাবাহিকভাবে আছে। তাহলে ম্যানুয়াল এজিটেশন আমাদের পড়া শেষ। নিচের 4টা আমরা আগামী দিন থেকে শুরু করব। আজকে শেষ, আমি কালকে ক্লাস নিব না, আগামী বুধবার ঠিক 9টায় আবার বসবো ইনশাল্লাহ। দেখা হবে। থ্যাংক ইউ, ভালো থেকো। আজকে থাক, আর না নিতে পারতেছি না। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, ভালো থেকো। সবাইকে ধন্যবাদ। ভালো করো। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। আমার বন্ধুকেও ধন্যবাদ, মির্জা আরিফ, রেজওয়ান, নাহিদা আফরোজ, ফয়সল চৌধুরী, সুমন, নীলিমা। আজকেরটা জিনিসগুলো একটু ভালো করে কপি করার চেষ্টা করো। এটা তো ভিডিওতে আছে, বারবার দেখো। একটা নোট খাতা তৈরি করো। নোট খাতা ছাড়া কখনো কোনো জিনিস আগাবে না। আমি যে এখনো নোট খাতা করি, আমি নোট প্রতিটা জিনিস আমার সেটা আমার ইয়ারমেটরা জানে, আমার MS এর বন্ধু বান্ধবরা জানে, যে কোনো জিনিস নোট করে পড়ো, তাতে তোমার কি আয়ত্তে চলে আসবে, তাই না? ইজিলি পড়তে পারবা, মনে থাকতে পারবে, আনসার করতে পারবা, এবং এটা পোস্ট গ্রাজুয়েশনে কাজে লাগবে। সবার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে, পড়ার তো আর শেষ নাই। BDS পাস করার পরে পোস্ট গ্রাজুয়েট যেতে হবে, এই নোটগুলাই কাজে লাগে আবার। আর আমি এখানে কিছু
এমসিকিউ টপিকসটা বলে দিছি, এটা এমসিকিউ এমএস এর জন্য খুব ইম্পর্টেন্ট। দেখা যায় যে আমার কাছেও আসে অনেক সময়, আমি এগুলা দিয়ে দিই, আমি এগুলাই কিন্তু এমএস এর জন্য দিয়ে দিই। আমি গতবার ডিডিএস এর জন্য দিছি, এবারও আসছিল ডিডিএস, যদিও বাতিল হয়ে গেছে পরীক্ষা, নাকি পরীক্ষা ছিল ওই যে আসে রাখা, আমি আর কোয়েশ্চেন করি নাই এখন, কিন্তু সেটা কি করতে হবে, এইসব আমি কোয়েশ্চেন করি এইভাবে। আমি তো আমারটাই দেই, আমি সেখানে বেশিরভাগই ফার্মাকোলজি আর দিই অ্যান্টিডন্টিক্স, হ্যাঁ, কিছুটা অন্য দেই না, আমি আমারগুলা বলে দেই। ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক কথা হলো আজকে, ভালো থেকো, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ, আমার জন্য দোয়া করবো, এটা যায় নাকি?